আরেকটু সময় দেন, 5 মিনিট। আর আপনি ওই যে সাবজেক্টের মধ্যে হচ্ছে কাইন্ডলি ওই যে ওই দিন যে একটা এটা দিছিলাম না, ও না না ওইটা ওইটা ছিল না। কি? একটা মিনিট। আপনি আহ, এটা কি স্টার্ট করে দিছেন নাকি করবেন? না না না, সাবজেক্টের নামটা দেখতেছিলাম। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং। আমি হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। একটু সাবজেক্টের নামটা একটু এখন দিয়েন না, একটা মিনিট দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এখন আমি আপনাকে যে মেসেজটা দিছি এটা হচ্ছে সাবজেক্টের নাম, দেন। জাস্ট এই মাত্র যে মেসেজটা দিছি, হ্যাঁ, দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, yes। আপনি জাস্ট দেওয়ার সাথে সাথে আমাকে একটু বলবেন, হ্যাঁ। জি দাদা, শুরু হয়ে গেছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর সেকেন্ড ক্লাসটা হতে যাচ্ছে। আপনারা সবাই আহ, আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল এটাকে এনজয় করেছিলেন। ক্লাসটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাইয়া নিচ্ছেন। ভাইয়া হচ্ছে জার্মানি থেকে ক্লাসটা অনেক সময় ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। তো আশা রাখবো আজকের ক্লাসটা আপনারা ওইভাবে এনজয় করবেন। তো অনেক সময় নিয়েছি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি অনুরোধ জানাচ্ছি নাহিদ ভাইয়াকে তাহলে আজকের ক্লাসটা শুরু করার জন্য। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আগের ক্লাসে রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? Okay. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কনফার্ম করবেন কাইন্ডলি। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। সো লাস্ট ক্লাসে আমাদের বাকি ছিল হচ্ছে IS 7 এন্ড IS 12, মানে ফার্স্ট দুটো চ্যাপ্টারের মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর হচ্ছে IS 12 হচ্ছে ইনকাম ট্যাক্সেস। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমি বেসিক্সটা আপনাদেরকে দিয়ে যাব। ম্যাথটা আপনারা একটু নিজেরা করবেন এবং যদি কোনো প্রবলেম হয় মানে আমাকে রিচ আউট করতে পারেন এনি টাইম আর কি। হ্যাঁ, নেক্সট নেক্সট যে ক্লাসগুলো থাকবে। সো যেহেতু স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটু বড় ইন টার্মস অফ লেন্থ, সো এটা ক্লাসে 1 to 1 সলভ করতে গেলে অনেক সময় লাগবে এবং উইচ ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম। লাইক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বোধহয় একবার আসছে পারে। সো আমি চেষ্টা করব অন্যান্য যে স্ট্যান্ডার্ডস গুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো কভার করার, লাইক IS 12, যেটা বইতে অল্প একটু দেয়া আছে কিন্তু আহ, এটা আপনার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট প্লাস প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট। সো আমি আজকে চেষ্টা করবো IS 12 এ ফোকাস করার। IS 7 এর আমি কিছু বেসিক্স দিয়ে যাবো আপনাদেরকে, উইচ ইজ ক্যাশ ফ্লো। সো আপনারা একটু ট্রাই করবেন সলভ করার, বিকজ এটা আমরা ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি লেভেলেও করে আসছি। সো এখানেও সেম, এখানে এক্সট্রাঅর্ডিনারি বা এক্সেপশনাল কিছু নাই। যদি কারো প্রবলেম হয় আমি আমি এনি টাইম হেল্প করতে পারবো আর কি। সো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, কোশ্চেন লিখে রাখবেন, নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো।
So আমি জাস্ট যদি বলি যে অনেকে ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড এটা নিয়ে কনফিউশন থাকে যে কোন মেথডে করব। সো আচ্ছা, আগে আমরা স্ট্রাকচারে আসি IS7 এর, যে ক্যাশ ফ্লোতে কয়টা পার্ট থাকে। আসলে ক্যাশ ফ্লোতে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি আসে এই ডেফিনেশন গুলা পড়লে মোর অর লেস আপনাদেরকে আহ কি বলে আহ, মানে পরীক্ষার পরীক্ষার খাতায় কোন ট্রানজাকশনটাকে কোন হেডের আন্ডারে নিয়ে আসবেন সেটা বুঝে যাবেন ইজিলি। মানে ক্যাশ ফ্লো খুব ডিফিকাল্ট কিছু না। So operating activities যদি আমরা দেখি, these are primarily derived from the principal revenue producing activities of the entity and other activities that are not investing or financing activities. So IS7 বলছে যে অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে সেই অ্যাক্টিভিটিস যেগুলো আপনার কোর বিজনেস বা রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিস। এখানে বলছে কি রেভিনিউ প্রডিউসিং অ্যাক্টিভিটিস। সো দেন র ম্যাটেরিয়ালস পারচেজ, এটা কি রেভিনিউ, আপনার কোর বিজনেস অ্যাক্টিভিটি বা সেলস কালেকশন ফ্রম কাস্টমার্স। সো এই যে পেমেন্ট টু ক্রেডিটর সাপ্লায়ার্স, সো এগুলো কি আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস। সো IS7 বলতেছে যে রেভিনিউ প্রডিউসিং যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি অপারেটিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস দ্যাট আর নট ইনভেস্টিং অর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এবং অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। তাহলে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি সেটা দেখা দরকার। তো দেখি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, these are the cash flows derived from acquisition and disposal of non-current assets and other investments not included in cash equivalents. So, investing activities হচ্ছে কি আপনার related to acquisition and disposal of non-current asset, মানে fixed assets purchase এবং sales related যত ক্যাশ ফ্লো হয় সেগুলোকে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে নিয়ে আসি। and other investments not included in cash equivalents, other investment কি হতে পারে, ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার বন্ড, রাইট, মানে আপনি ইনভেস্ট করে যে রিটার্ন গুলা পাচ্ছেন। সো আপনার পিপি কেনার পারপাসটাও কি, যে আপনি কিন্তু ইনভেস্ট করতেছেন বিজনেসে, রাইট। সো যদি আপনি এইভাবে মনে রাখেন যে ইনভেস্টমেন্ট রিলেটেড যা যা আছে সব ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে, তাহলে কিন্তু ইজিলি আপনার হয়ে যাচ্ছে। এখন আমাকে বলেন যে শেয়ার ইস্যু করা এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটি? আপনি আপনার কোম্পানির শেয়ার ইস্যু করতেছেন, এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে? এনিওয়ান? সার্টিফিকেট লেভেলে ছিল না এটা, IS7 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছিল থাকার তো কথা। It will be financing activities. রাইট, বিকজ আপনার ক্যাপ আপনি শেয়ার ইস্যু করলে আপনি কিন্তু ওইখান থেকে রিটার্ন পাচ্ছেন না, রাইট। যে ইনভেস্ট করতেছে এটা তার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে, মানে যদি সাম আপ করি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যাকুইজিশন এন্ড ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট এন্ড আদার ইনভেস্টমেন্টস নট ইনক্লুডেড ইন ক্যাশ ইকুইভ্যালেন্টস। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর এক্সাম্পল আমরা অলরেডি দিয়ে ফেলেছি, যে আপনার সোর্স অফ ক্যাপিটাল বা হচ্ছে আপনার বিজনেসে ফাইন্যান্স করার, মানে ফাইন্যান্সিং এর কারণে যে ক্যাশ ফ্লো গুলো আসবে বা যাবে সেটাকে আমরা বলছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ইস্যুয়েন্স অফ শেয়ার ক্যাপিটাল বা বরোয়িং, তারপরে হইতে পারে কি ডিভিডেন্ড পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট, বাট সামটাইমস ইন্টারেস্ট পেমেন্টকেও অপারেটিং অ্যাক্টিভিটিস আন্ডারে দেখায়, মানে বোথ ওয়েতেই কারেক্ট। হ্যাঁ, আপনি জাস্ট নোট দিয়ে দিবেন যে আপনি কনসিডার করেছেন ইন্টারেস্ট পেমেন্ট ওয়াজ রিলেটেড টু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কোন মেথড ইউজ করবো, ডিরেক্ট মেথড না ইনডিরেক্ট মেথড। সো দেখেন IS7 বলতেছে যে ডিরেক্ট মেথডটাকে ইউজ করতে, বাট এটা ম্যান্ডেটরি না, বাট ডাজ নট ম্যান্ডেট। এটা রিকমেন্ডেড টু ইউজ ডিরেক্ট মেথড বাট ডাজ নট ম্যান্ডেট। সো আমরা চাইলে যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে তাহলে আমরা যে কোনো একটা মেথডে করে নিচে নোট দিয়ে দিতে পারি যে সিন্স IS7 does not mandate the use of direct method, that's why I have used or we have used indirect method to solve this question. ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একটা মেজর অ্যাডজাস্টমেন্ট দেখাই দিই যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বা কনফিউশন ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। হ্যাঁ, তো ব্যাংক ওভারড্রাফট থাকলে কি করবেন, কারো কোনো আইডিয়া আছে? যদি আপনার ব্যালেন্স শিটে ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে তাহলে এটা ট্রিটমেন্ট কি হবে ক্যাশ ফ্লোতে?
কে কি বলতে পারবেন? এনি গেস, মানে ভুল হোক সমস্যা নেই। আচ্ছা, ব্যাংক ওভারড্রাফট যদি থাকে এবং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্সের যদি ব্যালেন্স থাকে, তাহলে ব্যাংক ওভারড্রাফটটা কি? এটা সর্ট অফ লোন, রাইট? হুইচ ইজ ইনক্লুডেড ইন ক্যাশ। মানে আপনি ব্যাংক ওভারড্রাফট নেওয়ার কারণেই তো আপনার ক্যাশে টাকাটা আসছে, রাইট? সো ক্যাশের সাথে ব্যাংক ওভারড্রাফটের যে ফিগারটা, সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার? সো এখানে বলা আছে দেখেন, in absence of other information you should assume in the exam that bank overdrafts are repayable on demand. So ব্যাংক ওভারড্রাফটটা আপনার ডিমান্ড, মানে যখনই ব্যাংক চাবে তখনই দিয়ে দিতে হবে, এরকম অ্যাজিউম করতে হবে, and should therefore be classed as cash and cash equivalent. So আমরা যে প্রথমে লিখি না যে প্রফিট বিফোর ট্যাক্স বা প্রফিট আফটার ট্যাক্স লিখে শুরু করি, তারপর শেষের দিকে এসে আমরা বলি ক্যাশ, নেট ক্যাশ জেনারেটেড বা ইউজড, ওটার সাথে আমরা বিগিনিং ব্যালেন্সটা যোগ করি, বা মানে যে অ্যাডজাস্টমেন্টটা দেয় আর কি ক্যাশ, কি বলে, ক্যাশ ফ্লোতে। সো ওইটার সাথে আমাকে ব্যাংক ওভারড্রাফটটাকেও অ্যাডজাস্ট করতে হবে। অলরাইট, এবার আসি মেন IAS 12 এ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু কেয়ারফুলি দেখেন, এটা এক্সামে আসার মতো আর কি এই টপিকটা। আচ্ছা, ইনকাম ট্যাক্স, এটা আমরা সবাই জানি, কোম্পানিতে অনেক ইউজ হয়, অডিটে ইউজ হয়, পার্সোনাল লাইফে ইউজ হয়। সো আমরা দেখি, এই আমরা তো অনেক শুনছি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। সো এগুলো কিভাবে কম্পিউট হয় সেগুলো আমরা দেখবো আজকে, যদিও বইতে নাই, বাট আমি ট্রাই করবো আপনাদেরকে গাইড করার আর কি। অলরাইট, আচ্ছা, according to IAS 12, current tax is recognized as an expense or income in profit or loss and as a liability in the statement of financial position. এই কারেন্ট ট্যাক্স আর ডেফার্ড ট্যাক্স, এটার মধ্যে ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? কারেন্ট ট্যাক্সটা হচ্ছে যে আমার বর্তমানে ইয়ারের যে কারেন্টের যে লাইবিলিটিটা, ওইটা আমার লাইবিলিটি। আর হুম। ডেফার্ড ট্যাক্সটা হচ্ছে যে আমার যে আমি পুঞ্জীবিত করে যে হিসাবটা করছি সেটার সাথে তো ট্যাক্স অফিসের সাথে যে পার্থক্যটা থাকে, ওইটা ডেফার্ড। এক্স্যাক্টলি, ডেফার্ড ট্যাক্স হচ্ছে যে মানে অ্যাসেট হতে পারে, লায়াবিলিটি হতে পারে, রাইট? বিকজ আমাদের ট্যাক্স বেস আর অ্যাকাউন্টিং বেস আলাদা। আমরা এগুলো ইন ডিটেইলে দেখবো, প্রতিটা টার্ম আপনাদের কাছে এখন ডিফিকাল্ট মনে হতে পারে বুঝতে। গোয়িং ফরওয়ার্ড আজকের ক্লাসে আমরা দেখবো যে জিনিসগুলো কি। সো ধরেন একটা এক্সপেন্স, ধরেন আমরা অ্যাক্রুয়াল করি, প্রভিশন করি, রাইট? তো প্রভিশনের তো কোনো ক্যাশ বেসিস নাই, প্রভিশন তো অলওয়েজ অ্যাক্রুয়াল। সো এই প্রভিশনের যে অ্যামাউন্ট, এটা যদি ট্যাক্স অথরিটি আপনাকে ডিসঅ্যালাউ করে, মানে ইউজুয়ালি কি হয়, প্রভিশন ডিসঅ্যালাউ করে না? তো প্রভিশন ডিসঅ্যালাউ করার কারণে এই প্রভিশন যে আমি রাখছি এটার কারণে আমার প্রফিট আর লসের প্রফিট কমতেছে, রাইট? মানে ইনকাম স্টেটমেন্টের প্রফিট কমে যাচ্ছে। আমি তো আবার ট্যাক্সের প্রভিশন ধরতেছি কি, প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্সের উপরে না? সো এই যে এই গ্যাপটা থাকতেছে অ্যাকাউন্টিং বেজ আর ট্যাক্স বেজের উপরে, এটাকে মিনিমাইজ করার জন্য বা ফেয়ার প্রেজেন্টেশনটাকে এনশিওর করার জন্য আমাদের IAS 12 বা ডেফার্ড ট্যাক্স আসছে আর কি। হ্যাঁ, তো আমরা দেখি, এই ম্যাথগুলো খুবই ইজি, এগুলো আমি দেখাবো আজকেই। আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে আসি IAS 12 এর, তারপরে এখানে আসবো। অলরাইট, সো আমি এটা একটু ইজি করে বলি। কারেন্ট ট্যাক্স ইজ দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য ট্যাক্স অথরিটি ইন রিলেশন টু দ্য কারেন্ট ট্রেডিং অ্যাক্টিভিটিস, রাইট? আপনার কারেন্ট ইয়ারের যে ট্রেডিং অ্যাক্টিভিটিস হয়েছে বা আপনার যে বিজনেস অ্যাক্টিভিটিস হয়েছে সেগুলোর উপরে যে ট্যাক্স দিই আমরা ট্যাক্স অথরিটিকে, সেটাকে আমরা বলছি কারেন্ট ট্যাক্স, এন্ড হুইচ ইজ ইউজুয়ালি রিকগনাইজড এজ অ্যান এক্সপেন্স ইন PL অ্যাকাউন্ট। তাহলে ট্যাক্সের প্রভিশনের উপরে বা ট্যাক্সের উপরে আমাদের জার্নাল কি হয়, যে ট্যাক্স এক্সপেন্স ডেবিট টু প্রভিশন ফর ট্যাক্স ক্রেডিট, রাইট? ওকে,
where tax arises from a transaction or event which is recognized as OCI or recognized directly in equity, then the related tax should also be reported within OCI or equity. So এটা একটু কঠিন মনে হতে পারে, আমি একটু সিম্পলি বলি। প্রথমটা আমরা কি দেখলাম, যে ট্রেডিং অ্যাক্টিভিটিসের সাথে যে জিনিসগুলো রিলেটেড সেটার উপর আমরা কারেন্ট ট্যাক্স দেই, কিন্তু ওসিআই বা আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি, যে এইখানে ইউজুয়ালি কি আসে, যে IAS 8 এর ইম্প্যাক্ট, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি প্র্যাকটিসেস এন্ড কারেকশন অফ এরর, অথবা আপনার রিভ্যালুয়েশন গেইন লস বা আনরিয়ালাইজড গেইন লস IFRS 9 এর। সো এই জিনিসগুলো আসে, আরো কিছু আছে গ্রুপ পার্সপেক্টিভ থেকে যেগুলো ওসিআই তে আসে। সো ওসিআই এর উপরে, মানে ওসিআই এর যে ফিগারটা, এটা তো নেট প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয় না, রাইট? ওসিআই তো ডিরেক্টলি ইকুইটিতে যায়। সো ওসিআই এর সাথে রিলেটেড যে ট্রানজ্যাকশন গুলা আছে সেগুলোর উপর যদি গোয়িং ফরওয়ার্ড ট্যাক্স দেওয়া লাগে, তাহলে সেই ট্যাক্সটার ট্রিটমেন্ট হবে ওসিআই তে, হুইচ ইজ, জার্নালটা আমি প্রথমটার ক্ষেত্রে বলছিলাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট টু প্রভিশন ফর ট্যাক্স ক্রেডিট, তাহলে ওসিআই রিলেটেড যদি কিছু থাকে সেই ক্ষেত্রে জার্নাল হবে ওসিআই ডেবিট টু প্রভিশন ফর ট্যাক্স ক্রেডিট। দেখি ক্লিয়ার? সো IAS 8 এর ইম্প্যাক্টের কারণে কিছু কিছু সময় আমরা রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেই, মানে আগের বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলাকে রিস্টেটমেন্ট করে ইফেক্ট দিই। সো এটার কারণে ডিরেক্টলি ইকুইটিতে কিছু সময় অ্যাডজাস্টমেন্ট দিতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যখন IAS 8 পড়বো, বা আজকে টাইম পাইলে IAS 8 দেখাবো আমি। তো ওই ডিরেক্টলি যদি ইকুইটিতে ইম্প্যাক্ট পড়ে, সেই ক্ষেত্রেও ট্যাক্স রিলেটেড ট্যাক্স শুড অলসো বি রিপোর্টেড উইদিন ইকুইটি। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? ওকে। IAS 12 requires any unpaid tax in respect of the current or prior periods to be recognized as a liability. So আমি অলরেডি বলে ফেলছি এটা প্রথমটার ক্ষেত্রে, যে যদি কোনো মানে আপনি ট্যাক্সের জন্য যদি প্রভিশন রাখেন বা আনপেড ট্যাক্স থাকে, তাহলে জার্নাল হবে ট্যাক্স এক্সপেন্স ডেবিট টু প্রভিশন ফর ট্যাক্স ক্রেডিট, হুইচ ইজ লাইবিলিটি। আচ্ছা, IAS 12 requires an excess tax paid in respect of current or prior periods over what is due should be recognized as an asset to the extent it is probable that it will be recoverable. এখানে কি বলছে, যে কিছু কিছু সময় দেখা যায় আমাদের যে ট্যাক্স, আমরা তার ট্যাক্স লায়াবিলিটি তার থেকেও বেশি ট্যাক্স পে করে ফেলি, এক্সেস ট্যাক্স পে করি। তাইলে ইন দ্যাট কেস যদি আমরা এক্সেস ট্যাক্স পে করি, তাহলে আমরা এটাকে বলতেছি অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, রাইট? AIT বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এটাকে আমরা অ্যাসেটে রিকগনাইজ করব, বাট প্রবাবল হইতে হবে যে ইট উইল বি রিকভারেবল, মানে ইদার আপনি রিফান্ড পাবেন অথবা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখনো কিন্তু আমরা ডেফার্ড ট্যাক্সের ডিসকাশনে আসি নাই। ক্লিয়ার? ওকে, তো এখন আসি ডেফার্ড ট্যাক্সে। ডেফার্ড ট্যাক্স কি? Deferred tax is not a tax levied by the government that needs to be paid. মানে deferred tax আসলে কারেন্ট ট্যাক্স যেমন মানে গভর্নমেন্টের রিকোয়ারমেন্টের কারণে পে করতে হয়, ডেফার্ড ট্যাক্সের কিন্তু কোনো পেমেন্ট নাই। ডেফার্ড ট্যাক্সটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট টু ইলিমিনেট দ্য ইফেক্ট অফ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যাকাউন্টিং আচ্ছা IFRS. So deferred tax is not a tax levied by the government that needs to be paid. It is an accounting measure to use to match the tax effects of transactions with their accounting impact and thereby produces less distorted results. আচ্ছা, এটা একটু কঠিন মনে হতে পারে শুনতে, বাট আমি যদি একটু ইজিলি এক্সাম্পল দিয়ে বলি, যে কি বলে, ধরেন প্রভিশনের যে এক্সাম্পলটা দিলাম, প্রভিশনের কারণে আপনার কি ডিসিটি বা ট্যাক্স অফিস আপনার ডিসঅ্যালাউ করে এক্সপেন্স ইনক্রিজ করে দেয়, রাইট? সরি, এক্সপেন্স ডিক্রিজ করে দেয়, নেট প্রফিট বাড়ায় দেয়, রাইট? তাহলে আপনি যে এক্সপেন্সটা ইনকার করছেন, আপনি কিন্তু সেটার উপর ট্যাক্স দিচ্ছেন, এক্সপেন্সের উপরে ট্যাক্স দেওয়া লাগতেছে। বাট সাবসিকুয়েন্টলি আপনি যখন ক্যাশ পেমেন্ট করবেন, তখন যদি ডিসিটি এটা অ্যালাউ করে, তাহলে কি তখন আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। তার মানে
ধরেন 2025 সালে বসে আপনি একটা অ্যামাউন্টের উপরে ট্যাক্স দিলেন যেটা 2026 সালে যে এক্সপেন্সটাকে অ্যালাউ করবে, তাহলে এই যে গ্যাপটা রইলো যে আপনি 1 বছরের ট্যাক্স আর 1 বছরে দিচ্ছেন, এই গ্যাপটাকে এলিমিনেট করার জন্য ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি বা ডেফার্ড ট্যাক্সের যে কনসেপ্ট সেটা আসছে। আচ্ছা, ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ট্যাক্স অ্যাসেটস এন্ড ট্যাক্স লাইবিলিটি শুড বি শোন সেপারেটলি। সো আমরা আগের ক্লাসে দেখছিলাম যে নেটিং অফ মানে পারমিটেড না, রাইট? সো এই ক্ষেত্রেও সেম, deferred tax asset বা deferred tax liabilities should be shown separately. আচ্ছা, তাহলে deferred tax আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখি। In order to calculate deferred tax, following steps must be taken. Identify temporary difference, apply the tax rate to the temporary difference to calculate deferred tax asset or liability, and recognize the resulting deferred tax amount in the financial statements. সো 3টা স্টেপ, সেজন্য মনে রাখি যে ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনের 3টা স্টেপ। একটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স বের করা। তো টেম্পোরারি ডিফারেন্স কি কেউ বলতে পারবেন? যেমন একটা অ্যাসেট আমি যদি আমার অ্যাকাউন্টিং কোম্পানি পলিসি হিসাবে 3 বছরে আমি এটাকে অবসোলেট করে দিব, কিন্তু আমার থার্ড শিডিউল অনুসারে ইনকাম ট্যাক্সের এটা হচ্ছে যে 5 বছর, তো এটা টেম্পোরারি 5 বছরের মধ্যে কিন্তু অবসোলেট হয়ে যাবে, আমি ক্যারি ফরওয়ার্ড করে নিব, বাট এটা অবসোলেট হয়ে যাবে, এটা টেম্পোরারি। এক্স্যাক্টলি। সো আপনার অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেস এর মধ্যে, রাইট, আপনি যেটা বলেন অ্যাকাউন্টিং বেস হচ্ছে 3 ইয়ার্স ডেপ্রিসিয়েশন পিরিয়ড, আর ট্যাক্স বেস বলতেছে 5 ইয়ার্স ডেপ্রিসিয়েশন পিরিয়ড, রাইট? সো এই অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেস এর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি টেম্পোরারি ডিফারেন্স। তাহলে প্রথমে আমাকে, তাহলে আমি যদি অ্যাসেটের ভাইজের এক্সাম্পলটা দিলেন, আমি যদি ওই অ্যাসেটের ভ্যালু ধরি 6,000 টাকা, তাইলে অ্যাকাউন্টিং বেস অনুযায়ী ডেপ্রিসিয়েশন আসবে কত? 2,000 টাকা। আর ট্যাক্স বেস বলতেছিল 5 বছর, তাহলে ট্যাক্স বেস অনুযায়ী ডেপ্রিসিয়েশন আসবে 1,200 টাকা, রাইট? তাহলে 2,000 আর 1,200 এর মধ্যে যে ডিফারেন্স 8,000 টাকা, এই সরি 800 টাকা, এই 800 টাকাটা হচ্ছে আমার টেম্পোরারি ডিফারেন্স। এটা এতটুকু ক্লিয়ার? না বুঝলে আমি আবার বলতে রাজি আছি আর কি। অলরাইট, অ্যাপ্লাই দ্যাট, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাপ্লাই দ্য ট্যাক্স রেট টু টেম্পোরারি ডিফারেন্স। সো ওই টেম্পোরারি ডিফারেন্সের উপর আমাকে ট্যাক্স রেট অ্যাপ্লাই করতে হবে। এখন কোন ট্যাক্স রেট অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব। রিকগনাইজ, তারপরে মানে ওইটা ওই ট্যাক্স রেট অ্যাপ্লাই করার পর যে ফিগারটা আসবে সেটাকে আমরা ইদার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসেবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে রিকগনাইজ করব। 3টে স্টেপ হচ্ছে ডেফার্ড ট্যাক্সের রিকগনিশন ক্রাইটেরিয়া। আচ্ছা, ট্যাক্স রেট টু বি ইউজড ফর ক্যালকুলেটিং ডেফার্ড ট্যাক্স is not the current tax rate. It is very important, হ্যাঁ? আমরা কারেন্ট ট্যাক্স রেট দিয়ে ট্যাক্স প্রভিশন ধরি, রাইট? কিন্তু ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে, ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু কারেন্ট ট্যাক্স রেট দিয়ে ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করা যাবে না। It should be the rate which is expected to apply to the period when the asset will be realized or liability will be settled. মানে যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লায়াবিলিটিটা আসতেছে সেটা আপনি কখন রিয়েলাইজ করতে পারবেন, কোন ইয়ারে রিয়েলাইজ করতে পারবেন বা কোন ইয়ারে সেটেল করতে হবে, সেই ইয়ারের যে ট্যাক্স রেট সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি যদি এক্সাম টেকনিক বলি যে আপনার কারেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট, তারপরে ইয়ারের যে ট্যাক্স রেট সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন এক্সামের ক্ষেত্রে। হ্যাঁ, যে ধরেন বলা আছে 25 সালের ম্যাথ আসছে যে 25 সালের ট্যাক্স রেট 10% আর 26 সালের ট্যাক্স রেট 12%। সো আপনি ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করার সময় 12% ধরে করবেন। ক্লিয়ার? সো দ্য বেস এস্টিমেট অফ দিস ট্যাক্স রেট ইজ a rate which has been enacted or substantively enacted by the reporting date। মানে রিপোর্টিং ডেটের মধ্যে যেই এই রিপোর্টিং ডেটের মধ্যে যেই ট্যাক্স রেটটা ইনঅ্যাক্টেড বা পাস হইছে আর কি। হ্যাঁ, পার্মানেন্ট ডিফারেন্স। আচ্ছা, টেম্পোরারি ডিফারেন্স আমরা দেখছি, সো পার্মানেন্ট ডিফারেন্সটা দেখি। পার্মানেন্ট ডিফারেন্সেস আর দোজ ইনকামস আর এক্সপেন্ডিচার্স হুইচ উইল নেভার বি অ্যালাউড বাই দ্য ট্যাক্স অথরিটি বাট আর ইনক্লুডেড ইন দ্য কম্পিউটেশন অফ অ্যাকাউন্টিং প্রফিট। সো কি বলছে যে টেম্পোরারি ডিফারেন্স আমরা কি বুঝলাম, যে অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেসের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি
টেম্পোরারি ডিফারেন্স। বাট পার্মানেন্ট ডিফারেন্সের ক্ষেত্রে যেটা যে অ্যাকাউন্টিং বেস থাকবে অলওয়েজ, কিন্তু ট্যাক্স বেস অলওয়েজ জিরো। মানে ট্যাক্স অথরিটি কখনোই ওই, সরি ট্যাক্স বেস জিরো না, মানে ট্যাক্স অথরিটি কখনোই এক্সপেন্সটাকে অ্যালাউ করবে না। ট্যাক্স বেস হচ্ছে অলওয়েজ ফুল হবে, হ্যাঁ, ফুল অ্যামাউন্ট, বাট ট্যাক্স রেট উইল বি জিরো আর কি, হ্যাঁ। সো এক্সাম্পল কি, ফাইনস, পেনাল্টিস, ব্রাইবস, ইলিগাল পেমেন্ট, মানে আপনার যে ফাইন, এটা বোধহয় ট্যাক্স বেস হবে, হ্যাঁ, ভুল লিখছি এটা আমি, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে ফাইন, পেনাল্টিস, ব্রাইবস, ইলিগাল পেমেন্ট, মানে এই যে আপনি যে ফাইন দিচ্ছেন, পেনাল্টি দিচ্ছেন, ব্রাইব দিচ্ছেন, ইলিগাল পেমেন্ট দিচ্ছেন, হ্যাঁ, এগুলার কারণে মানে এগুলা কি আপনি ইনকাম স্টেটমেন্টে শো করতে পারেন যে আপনি ব্রাইব দিচ্ছেন? বা ফাইনস এন্ড পেনাল্টিস শো করা যায়, কিন্তু ব্রাইবস, ইলিগাল পেমেন্ট কিন্তু শো করা যায় না। সো এই টাইপের যে পেমেন্ট গুলো আছে, এটা যদি গভর্নমেন্ট জানে, বা ফাইন্যান্সিয়াল পেনাল্টি যদি আপনি শো করেন ইনকাম স্টেটমেন্টে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অলওয়েজ ডিসঅ্যালাউ করে দিবে, রাইট, গভর্নমেন্ট বা ইনকাম ট্যাক্স অথরিটি। সো এই টাইপের যে এক্সপেন্স যেগুলো কখনোই ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না, ডিসঅ্যালাউ করবে, সেগুলোকে আমরা বলতেছি পার্মানেন্ট ডিফারেন্স। আর টেম্পোরারি ডিফারেন্স আমি অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এতক্ষণ বলতেছিলাম যে ট্যাক্স বেস, অ্যাকাউন্টিং বেস যে ডিফারেন্স, সেটা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। হ্যাঁ বল। পার্মানেন্ট ডিফারেন্সটা তো ডেফার্ড ট্যাক্স হবে না, না? না না না, পার্মানেন্ট ডিফারেন্স অলওয়েজ ট্যাক্সেবল না। মানে এটা এটা কি আপনার, এটা তো অ্যালাউ করার চান্স নাই, রাইট? মানে ফাইনস এন্ড পেনাল্টি কখনো আপনাকে অ্যালাউ করবে ডিসিটি? এই বছর করলো না, সামনের বছর করবে? না না না। তাহলে অলওয়েজ কি ট্যাক্সেবল? বুঝতে পারছেন? এটা ট্যাক্স বেসেবল রেট না, জি এই জি। কারণে কনফিউশনটা আসতেছে আর কি হয়তোবা। মানে আমি যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বা ক্লিয়ার করে বলি যে ফাইনস এন্ড পেনাল্টিস, স্পেসিফিক্যালি যদি আমি এটা নিয়ে কথা বলি, যে ফাইনস এন্ড পেনাল্টিস কি আমরা প্রফিট অর লসে বাদ দেই, রাইট, এক্সপেন্স হিসেবে চার্জ করি, নেট প্রফিট কমে যায়। তো যখন ডিসিটি আপনার যখন ইনকাম এস্টিমেট করে, ইনকাম ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে, তখন কি সেটাকে ডিসঅ্যালাউ করে দিয়ে ইনকামের সাথে অ্যাড করে দেবে, রাইট? তাহলে এই এই এক্সপেন্সটা আপনার অলওয়েজ কিন্তু ইনকামের সাথে অ্যাড হবে, কখনোই কিন্তু যে আপনি বলবেন যে নেক্সট ইয়ারে আমাকে ডিসিটি হয়তো এটা অ্যালাউ করতে পারে, এটা কিন্তু হওয়ার চান্স নাই, রাইট? সো এই জন্য আমরা এটাকে বলতেছি পার্মানেন্ট ডিফারেন্স, মানে যেই এক্সপেন্স ইনকাম গুলা কখনোই ডিসিটি অ্যালাউ করবে না বা ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না। আচ্ছা, ট্যাক্স বেস ইজ দ্য অ্যামাউন্ট ট্যাক্সেবল ফর ট্যাক্স পারপাসেস। হ্যাঁ, যে ট্যাক্স বেস হচ্ছে যে অ্যামাউন্টটা ট্যাক্স পারপাসের জন্য ট্যাক্সেবল, সেটাকে আমরা বলছি ট্যাক্স বেস। আর অ্যাকাউন্টিং বেস হচ্ছে ইজ দ্য অ্যামাউন্ট ইনক্লুডেড ইন দ্য প্রফিট অর লস ক্যালকুলেশন। তাহলে অ্যাকাউন্টিং বেস হচ্ছে যে অ্যামাউন্টটাকে আমরা প্রফিট অর লসে শো করি, আর ট্যাক্স বেস হচ্ছে যে অ্যামাউন্টের উপরে আমরা ট্যাক্স দেই। মানে সোজা কথা হচ্ছে ট্যাক্স বেস আর অ্যাকাউন্টিং বেসের ডিফারেন্স হচ্ছে এটা। আর ট্যাক্স বেস আর অ্যাকাউন্টিং বেসের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি টেম্পোরারি ডিফারেন্স। আর এই টেম্পোরারি ডিফারেন্সের উপরে ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যে অ্যামাউন্ট আসছে সেটাকে আমরা বলতেছি ডেফার্ড ট্যাক্স, whether it is asset or liability আর কি। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল হুম যে টেম্পোরারি ডিফারেন্স নিয়ে। এখন ধরে নেন যে একটা আইটেম আপনার টেম্পোরারি ডিফারেন্স এক্সিস্ট করবে ফর 2 ইয়ার্স হুম এবং আরেকটা আইটেমে টেম্পোরারি ডিফারেন্স থাকবে ফর 5 ইয়ার্স। হুম এখন 5 বছর পর ট্যাক্স রেট একরকম হবে, 2 বছর পর আরেক রকম হবে এবং কারেন্ট ইয়ার আরেক রকম। সো বেসিক্যালি 3 ধরনের ট্যাক্স রেট আমাদের কাছে আছে। এখন যখন আমরা ডেফার্ড ট্যাক্স অ্যাপ্লাই করব, কোন ট্যাক্স রেটটা, তখন কি আমরা ডিফারেন্ট রেট ধরে করব এক একটা আইটেমের জন্য? এই যে দেখেন, যেখানে বলা আছে কি expected to, মানে the rate which is expected to apply to the period when the asset will be realized or liability will be settled. So আপনি যেটা বললেন যে 5 বছরের জন্য ডেফার্ড, সেই ক্ষেত্রে আপনার 5 ইয়ার্স এর যে ট্যাক্স রেট দেওয়া আছে সেটা ইউজ করতে হবে। বাট এক্সামে ইউজুয়ালি 1 বছরেরটা দেওয়া থাকে, সেজন্য আমি এক্সাম কেসের জন্য মানে এটা বলেছি আর কি, হ্যাঁ, যে নেক্সট ইয়ারেরটা ইউজ করার। সো মানে কনসেপ্টটা হচ্ছে যে যখন আপনি অ্যাসেটটাকে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটাকে রিয়েলাইজ করতে পারবেন বা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিটাকে সেটেল করতে হবে, ওই পিরিয়ডের যে ট্যাক্স রেট সেটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে ওকে। সো সো যদি ধরে নেন যে 2-3টা আইটেম থাকে এবং একটার মধ্যে ডিফারেন্ট পিরিয়ডে রিয়েলাইজ হয়, তখন আমরা ডিফারেন্ট ট্যাক্স রেট দিয়ে। ডিফারেন্ট ট্যাক্স রেট, এক্স্যাক্টলি। ওকে ওকে ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা,
এটা একটু বুঝে নেই, তারপরে আমরা এক্সাম্পলে যাব আর কি। হ্যাঁ, IAS 12 requires that a net asset approach is taken to calculate temporary difference rather than an income statement approach. That is, temporary differences are calculated on the difference between carrying amount of asset or liability in the statement of financial position and the tax base of that asset or liability. So, মানে IAS 12 যেহেতু ট্যাক্স রিলেটেড, আমরা এটাকে অলওয়েজ প্রফিট অর লস স্টেটমেন্টের দিক থেকে চিন্তা করি, রাইট? যে আমি প্রথমে যে এক্সাম্পলটা দিলাম যে অ্যাসেটের ডেপ্রিসিয়েবল ইয়ার অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং বেস আর কি 3 ইয়ার্স। সো আমি বললাম যে 2000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং বেস, আর 5 বছর বলছিলাম ট্যাক্স বেস অনুযায়ী, তাহলে 1200 টাকা হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন বা ট্যাক্স বেস। সো IAS 12 বলতেছে আমরা এই ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্রোচ দিয়ে ক্যালকুলেট না করে নেট অ্যাসেট অ্যাপ্রোচে ক্যালকুলেট করবো। দ্যাট মিনস আমাকে চিন্তা করতে হইতো বুক ভ্যালুর পারপাস মানে পার্সপেক্টিভ থেকে। তাইলে আমি যদি সেম এক্সাম্পলটাই বুক ভ্যালুর পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে অ্যাকাউন্টিং বেস অনুযায়ী আমার বুক ভ্যালু হবে কত? 3000 টাকা, রাইট? 6000 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 3, 4000 টাকা, রাইট? 3 বছর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েবল পিরিয়ড, আর আমার 2 বছর হচ্ছে রিমেইনিং লাইফ। তাহলে আমার WDV আসতেছে 4000, আর ট্যাক্স বেস হচ্ছে তাহলে 4800 টাকা, রাইট? আমি যদি ডেপ্রিসিয়েশন চিন্তা করি, রাইট? তাহলে ডিফারেন্স কত? 800 টাকা, রাইট? বোথ কেসে ডিফারেন্স 800 টাকা। সো IAS 12 বলতেছে আমাকে যে বুক ভ্যালুর উপরে টেম্পোরারি ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে, বিকজ IAS 12 সাজেস্ট করে যে নেট অ্যাসেট অ্যাপ্রোচটাকে কনসিডার করতে হবে। অলরাইট, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। আচ্ছা বলেন, যদি আমি এক্সাম্পল দিই যে মেশিন কস্ট BDT 10,000 and has a carrying amount of 8,000। হ্যাঁ, কস্ট হচ্ছে 10,000 আর ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 8,000। For tax purposes, depreciation of BDT 3,000 has already been deducted. So tax depreciation হচ্ছে 3000 টাকা। তাহলে এখানে অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেস কত হবে? বলতে পারবেন কেউ? কোশ্চেনটা কি ক্লিয়ার? অ্যাসেটের কস্ট প্রাইস 1000 টাকা, ক্যারিং ভ্যালু হচ্ছে 8000 টাকা, আর ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে 3000 টাকা। তাহলে এটার অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেস কত? অ্যাকাউন্টিং বেসটা কি? অ্যাকাউন্টিং বেসিস ডেপ্রিসিয়েশন 2000 নাকি? আর না ট্যাক্স না, ডেপ্রিসিয়েশন নিয়ে তো হবে না। আমরা এর আগে পড়ে আসলাম না যে নেট অ্যাসেট অ্যাপ্রোচ কনসিডার করতে হবে, আমাদেরকে অ্যাসেটের উপরে কনসিডার করতে হবে। তাহলে আমাদেরকে অ্যাসেটের উপরে কনসিডার করতে হলে কি কনসিডার করতে হবে? বুক ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্ট, রাইট? 8000 টাকা। 8000 টাকা। আর ট্যাক্সের ক্ষেত্রে 5000 টাকা। 5000 না 7000? 7000 টাকা। কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে না ক্যারিং অ্যামাউন্ট আসে, রাইট? 7000 টাকা। 7000 টাকা, ক্লিয়ার? তাহলে আমার টেম্পোরারি ডিফারেন্স হচ্ছে 1000 টাকা। আচ্ছা, এবার যদি আরেকটা বলি, ইন্টারেস্ট রিসিভেবল। হ্যাঁ, ইন্টারেস্ট রিসিভেবলের ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা, আর ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে যে ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম উইল বি ট্যাক্সড অন আ ক্যাশ বেসিস। মানে আপনি যখন ক্যাশ পাবেন তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। এটার অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেস কত?
অ্যাকাউন্টিং books- বেসে 1,000 টাকা আর ট্যাক্স Right. বেসিসে 0। ট্যাক্স জিরো কেন বলতে পারবেন কেউ? ট্যাক্স বেসে তো ডিসঅ্যালাউ করবে এটা। মানে এটা ইনকামের সাথে যোগ হবে না আর কি, ডিসঅ্যালাউ তো না, মানে ইনকাম হিসেবে কনসিডার করবে না ডিসিটি, কারণ ট্যাক্স দিতে হবে আপনাকে যখন আপনি ক্যাশ পাবেন ইন্টারেস্ট তখন। বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট অনুযায়ী আমরা বুকস অফ অ্যাকাউন্টস ইন্টারেস্ট রিসিভেবল দেখাইছিলাম। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই। ট্রেড রিসিভেবলস হ্যাভ আ ক্যারিং অ্যামাউন্ট অফ বিডিটি 10,000। হ্যাঁ, ট্রেড রিসিভেবলস এর ক্যারিং অ্যামাউন্ট 10,000 টাকা। আর দ্য রিলেটেড রেভিনিউ হ্যাজ অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য ট্যাক্সেবল প্রফিট। মানে রেভিনিউটাকে, ট্রেড রিসিভেবলস কোথা থেকে আসছে? রেভিনিউ থেকে আসছে, রাইট? সো এই রেভিনিউটা যেটা ছিল সেটাকে অলরেডি ইনকাম রেভিনিউর মধ্যে যোগ করে ট্যাক্সেবল প্রফিটের মধ্যে চলে আসছে আর কি। তাহলে এখানে অ্যাকাউন্টিং বেস কত, ট্যাক্স বেস কত? অ্যাকাউন্টিং বেস 10,000, ট্যাক্স বেস 0। জিরো কেন? কারণ এটা তো আমি ক্যাশ রিসিভ করি নাই। এখানে কিন্তু কোশ্চেনে বলা নাই যে রেভিনিউ উইল বি ট্যাক্সড অন আ ক্যাশ বেসিস। আগেরটা যেমন বলছিল যে ইন্টারেস্ট উইল বি ট্যাক্সড অন আ ক্যাশ বেসিস, রাইট? এখানে কিন্তু জাস্ট বলা আছে যে রেভিনিউ হ্যাজ অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য ট্যাক্সেবল প্রফিট। যদি এখানে বলা থাকতো যে রেভিনিউ উইল বি ট্যাক্সড অন আ ক্যাশ বেসিস, মানে আপনি যখন ক্যাশ পাবেন তখন আপনি ট্যাক্স দিবেন, তখন আপনি ট্যাক্স বেস জিরো বলতে পারতেন। কিন্তু এখানে বলছে রিলেটেড রেভিনিউ হ্যাজ অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য ট্যাক্সেবল প্রফিট, মানে ট্যাক্সেবল প্রফিটের মধ্যে এই রেভিনিউটাকে আমি ইনক্লুড করে ফেলছি। তাইলে এটা কি, এটার উপর ট্যাক্স দিতে হবে, তাই ট্যাক্স বেসও 10,000 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার কি না? আচ্ছা, ক্লিয়ার ভাই। ওকে, এবার লাইবিলিটিস, এতক্ষণ অ্যাসেট দেখালাম, লাইবিলিটিস থেকে দেখি। ধরেন কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ, কারেন্ট লাইবিলিটির মধ্যে একটা অ্যাক্রুড এক্সপেন্স দেয়া আছে যার অ্যামাউন্ট হচ্ছে 1,000 টাকা, এবং দ্য রিলেটেড এক্সপেন্স উইল বি ট্যাক্সড অন আ ক্যাশ বেসিস। মানে ধরেন এটা প্রভিশন আর কি, অ্যাক্রুয়াল, অ্যাক্রুয়াল মানে তো প্রভিশন। সো আপনার অ্যাকাউন্টিং প্রভিশন হচ্ছে 1,000 টাকা, আর ট্যাক্স অথরিটি বলতেছে যে এই এক্সপেন্সটাকে ক্লেম করার জন্য ক্যাশ পেমেন্ট করতে হবে, হুইচ ইজ an expense will be deducted for tax purpose on a cash basis. তাহলে এই ক্ষেত্রে ট্যাক্স বেস কত, অ্যাকাউন্টিং বেস কত? অ্যাকাউন্টিং বেস 1,000, ট্যাক্স বেস 0। রাইট, জিরো। বিকজ আপনি যখন ক্যাশে পেমেন্ট করবেন তখন হচ্ছে এটা ট্যাক্সেবল হবে। আচ্ছা, লোন দেখি। ধরেন একটা লোন, লোন পেয়েবল, লোনের ব্যালেন্স আছে হচ্ছে 1,000 টাকা। লোন পেয়েবল, এটার ব্যালেন্স আছে 1,000 টাকা, আর বলা আছে যে দ্য রিপেমেন্ট অফ দ্য লোন উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। এটা কি হবে? প্রশ্নটা বুঝিনি। লোন পেয়েবল, হ্যাঁ, বলা আছে 1,000 টাকা, আর আরেকটা লাইন বলা আছে যে দ্য রিপেমেন্ট অফ দ্য লোন উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্সেস। তাহলে সেমই হবে, 1,000 টাকাই হবে। এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম। টেম্পোরারি ডিফারেন্স আর হচ্ছে, মানে অ্যাকাউন্টিং বেজ আর ট্যাক্স বেজের ডিফারেন্সটাকে টেম্পোরারি ডিফারেন্স আর টেম্পোরারি ডিফারেন্সের কারণে আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আর লায়াবিলিটি আসবে। তাহলে কখন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আর কখন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আসবে দেখি। অ্যাকাউন্টিং বেস বা ক্যারিং অ্যামাউন্ট, ক্যারিং অ্যামাউন্ট আসলে বলা আছে স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, কারণ যেহেতু আমি আগেই বলছি যে IAS 12 সাজেস্ট করে নেট অ্যাসেট অ্যাপ্রোচ। সো ক্যারিং অ্যামাউন্ট যখন ট্যাক্স বেজের থেকে বেশি হবে তখন হবে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, আর ক্যারিং অ্যামাউন্ট যখন ট্যাক্স বেজের থেকে কম হবে তখন হবে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ক্লিয়ার? অলরাইট,
So, এতক্ষণ আমরা যেগুলা কনসেপচুয়ালি দেখলাম বা এক্সাম্পলের থ্রুতে দেখলাম, আমি এখানে একটা আপনাদেরকে সামারি করে দিয়েছি, সামারি অফ টেম্পোরারি ডিফারেন্স। এই 5টা 6টা ফর্মুলা যদি একটু মনে রাখেন, তাইলে এক্সাম হলে খুব কুইকলি সলভ করতে পারবেন। যেহেতু মানে এতক্ষণ যেগুলা সলভ করলাম ইজি ছিল, হ্যাঁ, কোয়েশ্চেনটা তো ডিফিকাল্ট ছিল না, টাইম কম লাগছে। সে কি কিছু বলবেন? শিটটা একটু শেয়ার করে হ্যাঁ, শেয়ার করুন, শিটটা শেয়ার করে দিব। সো মানে এক্সাম হলে কিন্তু আপনি এত টাইম পাবেন না। আমি কনসেপচুয়ালি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি, সো দ্যাট এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো কোয়েশ্চেন আসে যেন আপনারা সলভ করতে পারেন। বাট কুইক সলিউশনের জন্য এক্সামে আমি সামারিটা করেছি, সো এই সামারিটা যদি একটু পরে পড়ে নেন, আপনারা মুখস্থ করে নেন, তাইলে আর প্রবলেম হবে না আর কি। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে একটু ডিফারেন্ট, আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, পুরোটাই দেখাই দিই। ইফ অ্যান অ্যাসেট অর আ লাইবিলিটি উইল বি ট্যাক্সড ইন দ্য ফিউচার পিরিয়ড, মানে কোনো অ্যাসেট বা লাইবিলিটি যদি ফিউচার পিরিয়ডে ট্যাক্স দিতে হয়, তাহলে ট্যাক্স বেস উইল অলওয়েজ বি জিরো, বিকজ আমরা বলছিলাম ট্যাক্স বেস ইজ দ্য অ্যামাউন্ট ট্যাক্সেবল ফর ট্যাক্স পারপাসেস। তাহলে যেই অ্যাসেট অর লাইবিলিটির উপরে ট্যাক্স আপনারা ফিউচার পিরিয়ডে দিবেন, সেটা ট্যাক্স বেস তো জিরো হবেই, রাইট? ইফ অ্যান অ্যাসেট হ্যাজ অলরেডি বিন ট্যাক্সড ইন দ্য প্রায়র পিরিয়ড, মানে আপনি অলরেডি ট্যাক্স দিয়ে আসছেন আগের বছরে, তাহলে ট্যাক্স বেস উইল বি জিরো। আচ্ছা, ইফ আ লাইবিলিটি ওয়াজ ট্যাক্সড নট হ্যাজ বিন ট্যাক্সড, এটা একটু ইলজিক্যাল মনে হতে পারে, বাট কোয়েশ্চেনে আমি মানে পাস্ট কোয়েশ্চেন অ্যানালিসিস করে যে টাইপের কোয়েশ্চেন গুলো আসছে ওর উপর বেস করে ফর্মুলাটা বানাইছি। সো কোয়েশ্চেনে যদি লেখা থাকে যে সাপোজ একটা লাইবিলিটি ওয়াজ ট্যাক্সড ইন দ্য প্রায়র পিরিয়ড, তাইলে কিন্তু ট্যাক্স বেস জিরো হবে। বাট যদি বলে যে হ্যাজ বিন ট্যাক্সড ইন দ্য প্রায়র পিরিয়ড, তাইলে কিন্তু ট্যাক্স বেস জিরো হবে না। হ্যাঁ, সো এই 3 নাম্বারটা একটা এক্সেপশন, এই জন্য আমি মেনশন করে দিচ্ছি যে নট হ্যাজ বিন ট্যাক্সড। হ্যাজ বিন ট্যাক্স থাকলেই অলওয়েজ ট্যাক্স বেস, মানে লাইবিলিটির ক্ষেত্রে আর কি, হ্যাজ বিন ট্যাক্স থাকলে ট্যাক্স বেস জিরো হবে না। আচ্ছা, ফর অ্যাসেটস ইফ ফিউচার ইকোনমিক বেনিফিটস উইল নট বি ট্যাক্সেবল দেন ট্যাক্স বেস ইকুয়াল টু অ্যাকাউন্টিং বেস। তাইলে আমি এর আগে যে এক্সাম্পলটা দিলাম, যে একটা লোনের ব্যালেন্স হচ্ছে 1,00,000 টাকা, 1,000 টাকা, এবং বলা ছিল কোয়েশ্চেনে যে দ্য রিপেমেন্ট উইল হ্যাভ নো ট্যাক্স ইফেক্ট, রাইট? তাহলে যদি কোনো ট্যাক্স ইফেক্ট না থাকে, ফিউচার ইকোনমিক বেনিফিট উইল নট বি ট্যাক্সেবল, তাহলে ট্যাক্স বেস ইকুয়াল টু অ্যাকাউন্টিং বেস, রাইট? সো ভাই রাইটলি বলেছেন যে 1,000 টাকা ট্যাক্স বেস অ্যাকাউন্টিং বেস। লায়াবিলিটির ক্ষেত্রেও সেম, যদি ট্যাক্সেবল না হয় ফিউচারে, তাহলে ট্যাক্স বেস ইকুয়াল টু অ্যাকাউন্টিং বেস, আর ট্যাক্স বেস উইল বি জিরো ফর প্রভিশনস, বিকজ প্রভিশনস অলওয়েজ ডিসঅ্যালাউ করে দেয় ডিসিটি। ক্লিয়ার? 3 নাম্বারটা একটা এই যে ওয়াজ ট্যাক্স আর হ্যাজ বিন ট্যাক্স এর মধ্যে ডিফারেন্সটা একটু আরেকবার বলবেন, মানে আচ্ছা, মানে এইটার আসলে এক্সপ্লিসিট কোনো এক্সপ্লেনেশন নাই। এটা আমি যে 5-6টা লাইন লিখছি, এটা কিন্তু IAS 12 এ কোথাও এক্সপ্লিসিটলি বলা নাই। এই 6টা লাইন আমি বেসড অন মাই এক্সপেরিয়েন্স বা আপনাদের ICAB যে কোয়েশ্চেন পেপার, ওইখানে যে টার্মগুলো ইউজ করা থাকে কোয়েশ্চেনে, হ্যাঁ, ওইটার উপরে বেস করে আমি এই 6টা পয়েন্ট নিয়ে আসছি। তো এইখানে কিন্তু ইংলিশ যদি আপনি রিডিং ফর্মে ট্রান্সলেট করেন, যে ওয়াজ ট্যাক্সড আর হ্যাজ বিন ট্যাক্সড, এই দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, রাইট? মোরলেস সেম, যে ট্যাক্স দিয়ে আসছে, সেটাই মনে হচ্ছে। রাইট? হ্যাঁ, সো বাট এই ICAB-র এক্সামে যদি ওয়াজ ট্যাক্স থাকে, তাহলে তারা সলভ করেছে যে ট্যাক্স বেস জিরো দিয়ে, আর যেখানে হ্যাজ বিন ট্যাক্স বলা ছিল সেখানে ট্যাক্স বেস জিরো দেয় নাই, সেখানে ট্যাক্স বেস অ্যাকাউন্টিং বেস যেটা ছিল বা ট্যাক্স বেস যেটা, সেটাই দিছে আর কি। ক্লিয়ার? এটা মেক সেন্স করে না এই থার্ড পয়েন্টটা, দ্যাটস ওয়াই আমি বললাম যে এক্সেপশন আর কি। হ্যাঁ, বাকিগুলো মেক সেন্স করে। এটা বেসড অন আর কি ICAB-র সলিউশন, সো দ্যাট এক্সামে আপনারা মানে কনফিউজ না হয়ে যান। ঠিক আছে। অলরাইট, এবার জার্নালটা দেখি। তাহলে আমরা ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করলাম, এবার কম্পেয়ার করে দেখলাম যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট নাকি লাইবিলিটি। তো যদি লাইবিলিটি হয়, জার্নাল কি হবে? ট্যাক্স এক্সপেন্স ডেবিট টু ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রেডিট। আর প্রথমেই আমরা বলেছি যে OCI রিলেটেড যদি কোনো ট্যাক্স হয়, তাহলে সেটার ট্রিটমেন্ট হবে OCI তে। তাহলে জার্নাল কি হবে? ট্যাক্স অন OCI ডেবিট টু ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রেডিট। সিমিলারলি অ্যাসেটের ক্ষেত্রেও সেম, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ডেবিট ট্যাক্স এক্সপেন্স ক্রেডিট, আর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ডেবিট টু
ট্যাক্স অন ওসিআই ক্রেডিট। দেখি ক্লিয়ার সবাই? জার্নাল হয়তো এভাবে আসবে না, বাট খুব ইজি জার্নাল আসলে ক্যালকুলেশন আসবে আর কি, যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লাইবিলিটি কত। সো কম্পিউটেশনটা একটু দেখে যান, পাস্ট কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করেন। পাস্ট কোশ্চেন গুলো একটু কমপ্লিকেটেড, সো মানে যদি আপনি ফর্মুলা গুলোতে সলভ করেন তাহলে খুব ইজিলি সলভ করতে পারবেন আর কি। রাইট, এবার আমরা বইয়ের কোশ্চেনে আসি। বই ওরকম কিছু দেয়া নাই, বই আন্ডার প্রভিশন ওভার প্রভিশন দেয়া। So, একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা দেখি। Darton Limited had in 2018, Darton Limited had কত taxable নাম্বার পেজ profits ভাইয়া? 63. In 2018, Darton Limited had taxable profits of CU 120K. In the previous year, income tax on 2017 profits had been estimated as CU 30,000. বলতেছে 18 সালে এই কোম্পানির ট্যাক্সেবল প্রফিট হচ্ছে 1,20,000 টাকা, আর 2017 সালের ইনকাম ট্যাক্স এস্টিমেট করা হয়েছে 30,000 টাকা। তাইলে ট্যাক্স অন 2017 প্রফিট ওয়াজ পেইড ইন 2018 তে ট্যাক্স পেমেন্ট করা হচ্ছে, 2017 ট্যাক্স পেমেন্ট। তাহলে এখানে কয়টা ট্রানজাকশন, একটা না দুইটা? 2018-তে আসলে কয়টা ট্রানজাকশন হবে? দুইটা ট্রানজাকশন, একটা হচ্ছে 18 প্রফিটের উপরে আমাকে ট্যাক্সের প্রভিশন ধরতে হবে, আর 2017 যে ট্যাক্স ছিল সেটাকে পেমেন্ট করতে হবে, রাইট? তাইলে আমরা যদি আসি যে ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল অ্যান্ড দ্য চার্জ ফর 2018 if the tax due on 2017 profits was subsequently agreed with the tax authorities as 35K or 25K. So initially আমি এস্টিমেট করেছিলাম 2017-তে আমার ট্যাক্সেবল প্রফিট, সরি আমার ট্যাক্স অন প্রফিট আর কি 30K, কিন্তু 18 সালে এসে আমি দেখলাম যে ট্যাক্স অথরিটি বলতেছে তোমাকে 35,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে অথবা 25,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। তাইলে আমার জার্নালটা বা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? তাইলে আমি যদি দেখি 2018 প্রফিটের উপরে আমার ট্যাক্স হবে 30%, যদি আমি কনসিডার করি 36K, রাইট? 3 বারং 36,000 টাকা হবে 18 প্রফিটের উপরে, আর আমার অলরেডি প্রভিশন ছিল 30,000 টাকার, কিন্তু আমাকে দিতে হবে 35,000 টাকা, রাইট? তাহলে আমার কি ট্যাক্সের প্রভিশন বাড়বে না? 5,000 টাকা বেশি দিতে হবে না ট্যাক্স? সো আন্ডার প্রভিশন ফর 2017 এটা 5,000 টাকা যোগ হয়ে আমার ট্যাক্স এক্সপেন্স হবে 41K। দেখি ক্লিয়ার? তাহলে যদি আমার সাবসিকুয়েন্টলি এগ্রিড হইতাম 25,000 টাকায়, তাহলে আমার ট্যাক্স চার্জ কত হইতো বলতে পারবেন? আমার আগের প্রভিশন ছিল 30,000 টাকা, বাট আমি 17-তে এসে দেখতে 18-তে এসে 31,000 টাকা, রাইট? মানে আমার 30,000 টাকা আগের প্রভিশন ছিল, বাট আমি 18-তে এসে দেখতেছি আমাকে কম পে করতে হবে। তার মানে কি আমার 5,000 টাকা অলরেডি এক্সেস প্রভিশন আছে, whereas আমার 2018 প্রফিটের উপরে প্রভিশন রাখতে হবে 36,000 টাকা। তাহলে 5,000 টাকা যেহেতু আমার ওভার প্রভিশন ছিল, তাহলে আমার ট্যাক্স হবে 31,000 টাকা। ক্লিয়ার? সো এতটুকুই দেয়া আছে বইয়ের মধ্যে, ডেফার ট্যাক্স দেয়া নাই, সো আমি ডেফার ট্যাক্সটা এক্সট্রা পড়ালাম আর কি আপনাদেরকে। ডেফার ট্যাক্স নিয়ে কোনো কোয়েশ্চেন? এনি হ্যাঁ, কোয়েশ্চেন? যতটুকু দেখাইছেন এছাড়া কি আরো ম্যাথ প্র্যাকটিস করতে হবে? আমি তো থিওরি পড়ালাম, আমি তো মানে এটা তো ম্যাথ না আসলে, এটা এটা পরীক্ষা আসার মতো ম্যাথ না, খুব ইজি ম্যাথ। পাস্ট কোশ্চেনটা দেখবেন, হ্যাঁ পাস্ট কোশ্চেন যেগুলো আছে ডেফার ট্যাক্স রিলেটেড এগুলো দেখবেন, এগুলো সলভ করার ট্রাই করবেন। মানে ওইখানে আর নতুন কোনো থিওরির সম্ভাবনা নাই, এখানে না না যত থিওরি নাই, theory আমি থিওরি যা যা ছিল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো বেসড অন দিস থিওরি সলভ করার ট্রাই করেন আর কি। এই ডেফার্ড ট্যাক্সের সাথে কি কোনো আইএস বা 12 ছাড়া কি অন্য কোনো আইএস বা আইএফআরএস এর লিংক আছে নাকি? হ্যাঁ IAS 7 থাকতে পারে, ক্যাশ ফ্লো থাকতে পারে, ইনকাম ট্যাক্স পে করলে ক্যাশ ফ্লো ইম্প্যাক্ট আছে না। সিমিলারলি আপনার জয়েন্ট ভেঞ্চার এগুলোর সাথেও ইম্প্যাক্ট আছে, কনসলিডেশনের সাথে ইম্প্যাক্ট আছে, ট্যাক্সের সাথে গুডউইল ক্যালকুলেশনের ইম্প্যাক্ট আছে। সো এগুলো অ্যাডভান্স লেভেলের পড়া আর কি, মানে কর্পোরেট রিপোর্টিং এর পড়া, এটা আপনার প্রফেশনাল লেভেলের জন্য ইম্পর্টেন্ট না।
রাইট, এনি আর কোনো কোয়েশ্চেন? ওকে, তাইলে আমরা IS 8 শুরু করি। এটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্যান্ডার্ড। IS 8 অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস আর এরর্স। আচ্ছা, পলিসি আর এস্টিমেট এটার মধ্যে কেউ পার্থক্য আমাকে বলতে পারবেন? অ্যাকাউন্টিং পলিসি, পলিসিটা হচ্ছে যে আমি ধরেন আমার এই কোম্পানিতে আমি রিডিউসিং ব্যালেন্স মেথডটা ফলো করব অ্যাসেটের ক্ষেত্রে, এটা আমার পলিসি, কোম্পানি পলিসি। বাট আমি অ্যাসেটের লাইফ টাইম ধরতেছি 10 ইয়ার্স বা 8 ইয়ার্স, এটা আমার এস্টিমেট। রাইট। সো ধরেন মানে আমার কাছে অনেকগুলা, অ্যাকর্ডিং টু IS 16 আমার কাছে অনেকগুলো অপশন আছে যে আমি কোন ডেপ্রিসিয়েশন মেথডটা সিলেক্ট করব। তো আমি যদি স্ট্রেট লাইন ধরি তাহলে এটা আমার সিলেকশন অফ অ্যাকাউন্টিং পলিসি। বাট স্ট্রেট লাইন ধরলে আমি এস্টিমেটেড ইউজফুল লাইফ 5 ইয়ার্স ধরবো না 10 ইয়ার্স ধরবো, এটা হচ্ছে আমার এস্টিমেট। রাইট। তো এরকম অনেক অনেক কিছু আছে। পলিসি হতে পারে আপনার রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া ম্যাচ করা, যে ধরেন সেম ট্রানজেকশন একটা কোম্পানির জন্য ট্রানজেকশন হবে, বা সেম ইভেন্ট একটা কোম্পানির জন্য ট্রানজেকশন হবে আর একটা কোম্পানির জন্য ট্রানজেকশন হবে না, ডিউ টু অ্যাকাউন্টিং পলিসি আর কি। কেমন আমি বলি, যে ধরেন আমরা তো অনেকগুলো ইনকোটার্ম জানি, রাইট? এক্স ফ্যাক্টরি, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন। সো আপনার ধরেন আপনি একটা এক্সপোর্ট করেন, আপনার কাস্টমারের সাথে যদি আপনার এগ্রিমেন্ট থাকে যে আপনার এফওবি ডেস্টিনেশন হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার পয়েন্ট, মানে ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত যদি মাল বা পণ্যের বা গুডসের কোনো ক্ষতি হয় সেটার রিস্ক বিয়ার করবেন আপনি, এবং ডেস্টিনেশনে পৌঁছানোর পরে যদি কোনো ক্ষতি হয় সেটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বিয়ার করবে আপনার কাস্টমার। তাইলে এই যে যে একটা ইনকোটার্ম এফওবি ডেস্টিনেশন, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে রেভিনিউটা কখন রিকগনাইজ করবেন। সো আপনি আপনার কোম্পানির ক্ষেত্রে কিন্তু রেভিনিউটা রিকগনাইজ করবেন কখন, যখন আপনার প্রোডাক্টটা ডেস্টিনেশনে পৌঁছাবে, রাইট? বিকজ এফওবি ডেস্টিনেশন। সিমিলারলি আপনার সেম প্রোডাক্টটাই আপনি আরেকটা কাস্টমারের কাছে সেল করেন যার সাথে আপনার এগ্রিমেন্ট আছে, বলা আছে এক্স ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরি গেট থেকে বের হওয়ার পরেই এই রিস্ক এন্ড রিওয়ার্ডটা কাস্টমারের কাছে চলে যাবে। তাইলে সেকেন্ড কেসে কিন্তু আপনি ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত ওয়েট করবেন না, আপনার যখন গেটের ফ্যাক্টরি গেটের বাইরে মালটা পৌঁছায় যাবে বুঝাই দিবেন, তখনই কিন্তু আপনি রেভিনিউটাকে রিকগনাইজ করবেন। সো এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং পলিসি। সো এরকম অনেক অ্যাকাউন্টিং পলিসি আছে যেগুলো আমরা ডেসক্রাইব করি নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ। সো এরকম আপনার IFRS 9 এর মেজারমেন্ট, মানে আপনি চাইলে অন্যান্য মেথড ফলো করতে পারেন আর কি, যে থ্রু প্রফিট অর লস থ্রু OCI, হ্যাঁ, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস ফেয়ার ভ্যালু থ্রু OCI। সো এরকম অনেক অপশন আছে। এই অল্টারনেটিভ গুলো যখন আপনি সিলেক্ট করবেন তখন এটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং পলিসি। আর এস্টিমেট হচ্ছে এস্টিমেট আর কি, বেসড অন জাজমেন্ট আপনি যে জিনিসটাকে এস্টিমেট করেন সেটাকে আমি বলছি এস্টিমেট। এক্সাম্পল কি, প্রভিশন একটা এক্সাম্পল, ইউজফুল লাইফ একটা এক্সাম্পল, ঠিক আছে? সো এগুলা হচ্ছে আপনার এস্টিমেট। বা ধরেন একটা কেসের রেজাল্ট কি হইতে পারে, আউটকাম কি হইতে পারে, এটাও একটা কাইন্ড অফ এস্টিমেট। আর এরর হচ্ছে ভুল, মানে whether it is intentional or unintentional আর কি, হ্যাঁ, এরর হচ্ছে ভুল। তাইলে আমরা পলিসি, এস্টিমেট, এরর জানলাম। তাহলে এখন আমরা দেখি যে IS 8 কি বলেছে। আচ্ছা, অ্যাকাউন্টিং পলিসি, কনসিস্টেন্সি অফ অ্যাকাউন্টিং পলিসি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ফেয়ার প্রেজেন্টেশন এনশিওর করার জন্য, কম্পেয়ারেবিলিটি এনশিওর করার জন্য, financial according to IS 1, to attain the objective of financial statements, preparation of financial statements, আপনার কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, রাইট? সো এই ক্ষেত্রেও কনসিস্টেন্সি অফ অ্যাকাউন্টিং পলিসি মানে এটাকে এনশিওর করতে হবে। তাহলে once selected accounting policies should be applied consistently for similar transactions, other events and conditions. So
আপনার যে আপনি একটা ট্রানজাকশনের জন্য একটা অ্যাকাউন্টিং পলিসি মানে করলেন, সিমিলার একটা ট্রানজাকশন অন্য একটা পার্টির সাথে করার জন্য, বাট কন্ডিশন গুলা সেম আছে, আপনি অন্য একটা অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্লাই করলেন, সেটা হবে না। আপনাকে কনসিস্টেন্টলি অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্লাই করতে হবে এবং সিমিলারলি গোয়িং ফরওয়ার্ড মানে ইয়ার টু ইয়ার আপনাকে চেষ্টা করতে হবে অ্যাকাউন্টিং পলিসি গুলাকে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করার। বাট আপনি চাইলে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারেন ইফ ইট ইজ রিকোয়ার্ড বাই অ্যান আইএফআরএস স্ট্যান্ডার্ড। মানে যদি আইএফআরএস স্ট্যান্ডার্ড আপনাকে এটাকে চেঞ্জ করতে বলে, সো এরকম কিছু ক্রাইটেরিয়া আছে আর কি, এগুলো ইম্পর্টেন্ট না। সো আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলেন, তাহলে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলে সেটার ইম্প্যাক্টটা কি, সেটা হচ্ছে আমার IAS 8 এর মেইন ডিসকাশন পয়েন্ট। A change in accounting policy is applied retrospectively. Retrospectively কি, পেছনের দিকে যাইতে হবে, হ্যাঁ। Retrospective application, applying a new accounting policy to transactions, other events and conditions as if that policy had always been applied. মানে অ্যাকাউন্টিং পলিসিতে চেঞ্জ আসলে আপনাকে চেঞ্জটাকে এমন ভাবে আনতে হবে যেন মনে হয় যে ওই পলিসিটা অ্যাডাপ্ট করার প্রথম দিন থেকে যে ইম্প্যাক্টটা থাকার কথা ছিল সেই ইম্প্যাক্টটাই আছে, বা সেই পলিসিটাই অ্যাডাপ্ট হয়েছে আর কি। আমি যদি এক্সাম্পল বলি, ধরেন এই যে কি বলবো, স্ট্রেট লাইন থেকে আপনি রিডিউসিং ব্যালেন্সে গেলেন, হ্যাঁ, তাইলে স্ট্রেট লাইন থেকে রিডিউসিং ব্যালেন্সে গেলে আপনার ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট চেঞ্জ আসবে না, মানে ইউজফুল ইয়ার তো এস্টিমেট। আপনি যদি পলিসি চেঞ্জের দিকে চিন্তা করেন, ইউজফুল ইয়ারের কথা ডিসরিগার্ড করেন, ইউজফুল ইয়ার্স মানে ইউজফুল লাইফ আর কি যেটা, সেটা যদি ডিসরিগার্ড করি, আমি যদি বলি যে আমি বা সাম অফ দি ইয়ার ডিজিটে গেলাম আমি স্ট্রেট লাইন থেকে, সাম অফ দি ইয়ার ডিজিট তো আর ইউজফুল ইয়ারের কোনো ইমপ্লিকেশন নাই। তো তাইলে আপনাকে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডটাকে এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যেন মনে হয় ওই অ্যাসেটটা কেনার প্রথম দিন থেকে আপনি সাম অফ দ্য ইয়ার ডিজিটে ডেপ্রিসিয়েট করে আসছেন। তার মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে ধরেন 3 ইয়ার্সে আপনার স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশন আসছে 5,000 টাকা, whereas 3 ইয়ার্সে আপনার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন আসবে 10,000 টাকা। তাইলে আপনার বুক ভ্যালুতে কিন্তু 5,000 টাকা কম দেখানো আছে, রাইট? কিন্তু উচিত ছিল 10,000 টাকা কম দেখানো যদি আপনি সাম অফ দ্য ইয়ার ডিজিট অ্যাপ্লাই করেন, তাই না? তো আপনি যখন এই স্ট্রেট লাইন থেকে সাম অফ দ্য ইয়ার ডিজিটে আসবেন, তখন আপনার বুক ভ্যালু 10,000 মানে 10,000 টাকা কম দেখাইতে হবে, ডেপ্রিসিয়েশন আপনাকে 10,000 টাকা চার্জ করতে হবে। তার মানে কি, আপনার আগের যে 3 বছরের ডেপ্রিসিয়েশন সেটাকেও রিভাইজ করতে হবে, রিভাইজ করে 10,000 টাকার ইম্প্যাক্ট দেখাইতে হবে। সো এটাই বলছে রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন, যে অ্যাজ ইফ দ্যাট পলিসি হ্যাড অলওয়েজ বিন অ্যাপ্লাইড। সো আপনি যদি এই 10,000 টাকা ডেপ্রিসিয়েশন শো করেন, তাহলে কি মনে হবে যে এই সাম অফ দ্য ইয়ার ডিজিট প্রথম থেকেই অ্যাপ্লাই হয়ে আসছে। এটা কি ক্লিয়ার? Okay. So, for reflecting any adjustment, the opening balance of retained earning should be restated. So, আমি যদি বলি যে ডেপ্রিসিয়েশনের কথা যদি বলি, ধরেন 2025 2024 বা কত 3 বছরে 5,000 ধরছে তো 9,000 3,000। আচ্ছা, তাহলে আমার প্রতি বছর ডেপ্রিসিয়েশন আসে কত? 1,000 টাকা। তাহলে আমার 24-এর ধরেন ডেপ্রিসিয়েশন ছিল 1,000 টাকা, আর 25-এ আমার হবে 3,000 টাকা ডেপ্রিসিয়েশন, রাইট? যদি আমি মানে এটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে করা, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেট লাইনে। তাইলে আমি সাম অফ দ্য ইয়ার ডিজিটে গেছি, তাহলে কম্পারেটিভ স্টেটমেন্টটা কি ঠিক আছে? এটা কি 1,000 টাকা হবে? আপনারা কি বুঝতেছেন? না বুঝলে কোশ্চেন করেন। 1,000 টাকাই হবে 2024 যদি ধরি আর কি, কারণ না, আমি তো আমি 2025-এ আসি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ 2025 আর কি, হ্যাঁ, 2025।
ফর দ্য ইয়ার এন্ড 2025। তো আমি 24 পর্যন্ত ছিলাম স্ট্রেট লাইনে, আর 25-এ এসে আসছি সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে। তাইলে আমি যখন 2024-এর এফএস করছিলাম, 2024-এর এফএস, তাহলে কম্পারেটিভ ছিল 2023, তাহলে 1000 ছিল, রাইট? তাহলে আমি যদি ওপেনিং ব্যালেন্স ক্যারি করে আনি বা 24-এর ফিগার কম্পারেটিভ আনি 1000 টাকা, রাইট? তাহলে 1000 টাকা কি স্ট্রেট লাইন মেথডে আছে না? স্ট্রেট লাইনে আছে। তাহলে আমাকে এটাকে নিতে হবে কি সাম অফ দ্য ইয়ার ডিজিটে, রাইট? আমি বলতেছিলাম কি চেঞ্জ ইন পলিসি হলে রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন, মানে পিছনের দিকে এটাকে চেঞ্জ করতে হবে। তাইলে 2024-এ আমি 3000 টাকা লিখলাম, তাইলে কি আমার মানে অ্যাকাউন্টস ঠিক আছে? আরো 2 ঠিক বছরের নেই। ডেপ্রিসিয়েশন বাকি আছে না? আরো 6000 টাকা অ্যাডজাস্টমেন্ট বাকি আছে না? বা আরো 3000 টাকা অ্যাডজাস্টমেন্ট বাকি আছে না? বুঝতেছেন আপনারা? জিএল থেকে এটা যদি কারেন্ট ইয়ার অ্যাডজাস্টমেন্ট হবে না, আমি প্রিভিয়াস এ করব কেন? এটা না, এই তো কারেন্ট ইয়ার এটাই তো সমস্যা। আইএস 8 এর যদি আপনার, এই যে আমি এতক্ষণ রিট্রোস্পেক্টিভ এটাই বুঝাইলাম যে রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন কি। অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ আসলে রিট্রোস্পেক্টিভ, আপনি যদি এস্টিমেট চেঞ্জ করতেন তাইলে প্রসপেক্টিভ হতো, আপনি যেটা বলতেছেন। এস্টিমেটটা আমরা দেখবো একটু পরে, এই জন্য আমি কিন্তু ইয়ার একবারও বলতেছি না, আমি যা বারবার বলতেছি মেথড চেঞ্জ করতেছেন আপনার ডেপ্রিসিয়েশন। তাইলে এই বছরে আসি দেখাবো না এফেক্টটা? হ্যাঁ, এই বছর তো দেখাবেন। তাহলে এই বছরে যদি আপনি দেখান, এই বছরে 3000 টাকা দেখাইলেন, এই বছরের ডেপ্রিসিয়েশন হ্যাঁ, 25-এ, right? পাশাপাশি আমি প্রিভিয়াসলি কত আমি ডেপ্রিসিয়েশন আমার হইতো সেই হিসাবে 9000 হইতো, তাহলে বাকি 6000 টাকা 6000-এর মধ্যে আমি কত ক্যালকুলেশন করছি, এইটা বাকিটা হবে না? না, সেটা কি 3000 টাকা বাড়তি হবে। ডেপ্রিসিয়েশন হবে? এই যে 6000 টাকার যদি আপনি অ্যাডজাস্টমেন্ট দেন, যদি 6000 লিখেন, তাহলে এটা কি 6000 কি 24-এর ডেপ্রিসিয়েশন? না, না, আরো আগের 2 বছর ডেপ্রিসিয়েশন আছে না? আছে। এই 9000-এর মধ্যে তো আপনার, ধরেন আমি যদি 9000-এর কথা বলি, এটা হচ্ছে 24, 23, 22, রাইট? এই 3 বছরের ডেপ্রিসিয়েশন এটার মধ্যে, রাইট? তাইলে আমার 24-এর ডেপ্রিসিয়েশন তো 3000 টাকা, এটা তো 3000 টাকায় লিখতে হবে, এটা তো আপনি 9000 টাকা লিখতে পারবেন না, তাই না? তাইলে আমার যে বাকি যে ডিফারেন্স থাকে, আমার আগে ওপেনিং 3000 টাকা আমি চার্জ করছিলাম, তাইলে আমার 6000 টাকার ব্যালেন্স থাকে একটা, রাইট? সরি, 3000 টাকার একটা ব্যালেন্স থাকে, যে আমার আগে চার্জ হয়েছে 3000 টাকা, 24-এ আমি 3000 টাকা চার্জ করছি, তাহলে এই 9000 টাকার ব্যালেন্স আসতে আমার 3000 টাকার অ্যাডজাস্টমেন্ট লাগে। তাহলে এই 3000 টাকার অ্যাডজাস্টমেন্ট আমাকে দিতে হবে ডিরেক্টলি ইকুইটিতে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ইকুইটি আমি 3000 টাকা কমায় দেখাবো, যেহেতু ডেপ্রিসিয়েশন এটার কারণে ইকুইটি কমে, রাইট? প্রফিট কমায়, তাহলে ইকুইটি কমায়। এটা কি ক্লিয়ার? তাইলে যেটা বললাম যে ফর রিফ্লেক্টিং এনি আচ্ছা অ্যাডজাস্টমেন্ট, ভাই, এটা I-16 একটু মনে ডিফার করতেছে না? I-16 তো পলিসি যদি চেঞ্জ হয়, আমি প্রিভিয়াস ইয়ারে তো ইয়া করবো না, আমি এই বছর আসি আমি ডেপ্রিসিয়েশনের যে ইয়েটা রিটেন আর্নিং এর সাথে আইএস 16 তো পলিসি চেঞ্জের কিছু বলা নাই। না, আছে না? পলিসি যদি আমি চেঞ্জ করি তাহলে আমার প্রিভিয়াস হবে না, কারেন্টলি যেটা হবে ওইটাই আমি ওই বছরে আপনি বলতেছেন এফেক্টেড দেখাবো। ডেপ্রিসিয়েশন রেট চেঞ্জের কথা, কিন্তু পলিসি চেঞ্জের কথা বলতেছেন না, ইউজফুল লাইফ চেঞ্জের কথা বলতেছেন। আচ্ছা, ইউজফুল লাইফ চেঞ্জ এক জিনিস, ইউজফুল লাইফ চেঞ্জের কারণে কিন্তু ডেপ্রিসিয়েশন চেঞ্জ হতে পারে। যে আপনি ইনিশিয়াল এস্টিমেট করছিলেন 5 ইয়ার্স, পরে যে দেখলেন 10 ইয়ার্স, তাহলে ডেপ্রিসিয়েশন ইম্প্যাক্ট পড়বে না? তা পড়বে। হ্যাঁ, তাহলে এই যে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স আসলেন, আমি তো এই জন্য প্রথমে পলিসির এস্টিমেট এই দুটার যে ডিফারেন্স সেটাকে আমি আপনাদেরকে ক্লারিফাই করে দিছি। তাহলে 5 ইয়ার্স এর আর 10 ইয়ার্স, এই যে আপনি এটা কি এস্টিমেট না, এটা তো পলিসি না, রাইট? আপনি প্রথমে এস্টিমেট করছেন 5 ইয়ার্স যাবে অ্যাসেট, পরে আবার এস্টিমেট করেন 10 ইয়ার্স যাবে, তো এটা কি এস্টিমেট। কিন্তু আপনি স্ট্রেট লাইন নেবেন নাকি সাম অফ দ্য ইয়ার ডিজিট নেবেন, এটা কি এস্টিমেট না পলিসি? এটা পলিসি। পলিসি। রাইট। তাহলে এই যে সূক্ষ্ম ডিফারেন্স, আপনার ট্রিটমেন্ট কিন্তু আলাদা, এটার কারণে ডেপ্রিসিয়েশন চেঞ্জ আসবে। যে ধরেন 5 ইয়ার্স আমার ডেপ্রিসিয়েশন আসতে 1000 টাকা করে, 10 ইয়ার্স করলে আমার সেটা 500 আসবে, তাহলে আমার কি ডেপ্রিসিয়েশন চেঞ্জ আসছে। সো এটা কিন্তু তখন প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন বা ওপেনিং ব্যালেন্সে রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন হবে না, এটা অলওয়েজ প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন হবে ডিউ টু চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট।
বাট ডিউ টু চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি আপনাকে রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন দেখাইতে হবে। সো ইন দিস কেস আমরা আগের বছরের কম্পারেটিভ ফিগার চেঞ্জ করলাম, প্লাস বাকি যে ব্যালেন্সটা থাকে সেটার সাথে আমার ইকুইটির বা রিটেন আর্নিংস এর যে ব্যালেন্স সেটাকে অ্যাডজাস্ট করলাম, বিকজ এখানে তো আমি 23-এর যে অ্যাডজাস্টমেন্ট দিতে পারবো না। পারবো? কনফিউশন থাকলে বলেন। তাহলে অ্যাডজাস্টমেন্ট কি হবে? ডেপ্রিসিয়েশন ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট, বুঝি নাই। বলতেছি যে অ্যাডজাস্টমেন্টটা হবে সেটা কি ডেপ্রিসিয়েশন ডেবিট রিটার্ন আর্নিং ক্রেডিট? ডেপ্রিসিয়েশন তো ডেবিট হবে না। Debit তাহলে কি হবে? ডেপ্রিসিয়েশনের তো আপনি কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন তো অ্যাডজাস্টমেন্ট দিতেছেন না, ডেপ্রিসিয়েশন কারেন্ট ইয়ারের অ্যাডজাস্টমেন্ট দিতেছেন। না প্রিভিয়াস, তাহলে জার্নালটা কি হবে? প্রফিট আর লস ইম্প্যাক্ট আসবে। হ্যাঁ, পিএল কমবে, আচ্ছা, মানে পাইরের অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে। রাইট। এবং ইউজুয়ালি অ্যাডজাস্টমেন্টগুলো টপ সেট অ্যাডজাস্টমেন্ট হয়। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপরে দেওয়া হয়। ওকে, ক্লিয়ার? তাহলে আমি নেক্সট টপিকে যাব, না হলে আবার কোশ্চেন করেন। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য, শিওর প্লিজ। সো এখানে তো যেহেতু প্রিভিয়াস ইয়ার আমরা রেট্রোস্পেক্টিভ। প্রিভিয়াস ইয়ারও হ্যাঁ রেট্রোস্পেক্টিভলি অ্যাডজাস্ট করতেছি, সো আমরা তো কারেন্ট ইয়ারে এসে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে গিয়ে এটা অ্যাডজাস্ট করে ফেললাম। রাইট, সো এখানে আমাদের রিটেন আর্নিংস কমে আসলো। এক্স্যাক্টলি। এট দ্য সেম টাইম আমাদের তো ব্যালেন্স শিটে উপরের পোর্শনও তো অ্যাডজাস্ট করতে হবে, so তখন আমরা বুক ভ্যালু থেকেও কমাই দেবো সেম অ্যামাউন্ট। কত কমবেই। আচ্ছা, সো বেসিক্যালি তখন জার্নাল হবে যে রিটেন আর্নিংস ডেবিট, অ্যাসেট ক্রেডিট। রাইট, ওকে, ক্লিয়ার, এটাই জাস্ট ক্লিয়ার করার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, although IS 8 requires retrospective adjustment for changes in accounting policy, it recognizes that there may be circumstances where it is impracticable to determine the effect in a specific period or on a cumulative basis. So এটা খুবই রেয়ার আর কি, এটা হয় না, মানে আপনার রিট্রোস্পেক্টিভ ইফেক্ট ইউজুয়ালি হয়, বা তারপর জানার জন্য আর কি, যে ধরেন এই যে আমরা এই ক্ষেত্রে এই চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসির ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এটার ইম্প্যাক্ট 3 ইয়ার্সে আছে। এরকম কিছু কিছু ট্রানজাকশন থাকে যে আমরা ওটার ইম্প্যাক্ট জানি না, যে কত বছর পর্যন্ত আমাকে এটার ইম্প্যাক্ট দিতে হবে, কত বছর পর্যন্ত আনতে হবে এটার ইম্প্যাক্ট। এটা হইতে পারে কি আইএফআরএস 9 এর ক্ষেত্রে হইতে পারে যে আপনার আইএফআরএস 9 এর ক্যালকুলেশন তো ইন্টারেস্ট রেটের উপরে চেঞ্জ হয়, ইনক্রিমেন্টাল বরোইং রেটের উপর চেঞ্জ হয়, রাইট? সো যদি এরকম ইমপ্র্যাকটিকেবল হয় যে ইম্প্যাক্টটা কত দূর সেটা ডিটারমাইন করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রসপেক্টিভ ইম্প্যাক্ট দেখাতে পারি। তো মানে এটা হচ্ছে রেয়ার সার্কামস্টেন্স, এটা খুবই রেয়ার আর কি, এক্সামে এটা হওয়ার চান্স খুবই কম। চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি আসলে অলওয়েজ রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখাই দিবেন। আচ্ছা, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট, তাহলে আমি অলরেডি এটা বলে ফেলছি যে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলতেছি প্রসপেক্টিভ ইম্প্যাক্ট, মানে গোয়িং ফরওয়ার্ড চেঞ্জ করবো, রাইট? তাইলে যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে যেটা বললাম যে ইউজফুল লাইফ আপনি চেঞ্জ করে ফেলছেন, এটা স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইনই আছে, কিন্তু আপনি স্ট্রেট লাইনে ধরছেন 5 ইয়ার্স, কিন্তু এখন ধরতেছেন 10 ইয়ার্স, তাইলে আপনি প্রসপেক্টিভ ইম্প্যাক্ট দিবেন। ক্লিয়ার? মানে কারেন্ট ইয়ার থেকে চেঞ্জ হবে, প্রায়ার ইয়ারের কোনো চেঞ্জ নেই, কারেন্ট ইয়ার থেকে গোয়িং ফরওয়ার্ড মানে সামনের দিকে যাবেন আর কি। দেখি ক্লিয়ার? হ্যালো, নাকি আছেন নাকি? আসিফ ভাই ক্লিয়ার? ওকে, একটু রেসপন্ড করতে হবে, নাহলে তো বুঝবো না যে বুঝলেন নাকি না বুঝেই বলতেছেন আর কি। ভাই মাইক মিউট থাকে তো ওটা ই করে। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা কনফিউশন ক্রিয়েট হয় কি, যে এস্টিমেটের সাথে মানে এটা হচ্ছে ইউজুয়ালি ক্লায়েন্টরা ট্রাই করে মিসলিড করতে আর কি। হ্যাঁ, যে চেঞ্জ মানে এররটাকে, অ্যাকাউন্টিং এররটাকে তারা
চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট হিসেবে দেখাইতে চায়। আচ্ছা, এটার কারণটা আমরা দেখবো কেন দেখাইতে চায়। তার আগে দেখি যে এরর কারেকশনের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এরর কারেকশনের ক্ষেত্রে বলা আছে যে যদি ম্যাটেরিয়াল এরর হয় তাইলে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট। মানে প্রায়র পিরিয়ডের এরর যদি ম্যাটেরিয়াল হয় তাহলে রেট্রোস্পেক্টিভ, আর যদি ইমম্যাটেরিয়াল হয় তাহলে কারেন্ট এন্ড প্রসপেক্টিভ। তাহলে টু সাম আপ, যদি আমি একটা সামারি করি, চেঞ্জ ইন পলিসি হইলে এস্টিমেট হইলে আর কারেকশন অফ এরর ম্যাটেরিয়াল হইলে রেট্রোস্পেক্টিভ, আর ইমম্যাটেরিয়াল হইলে ক্লিয়ার। এখন যেটা ক্লায়েন্ট ট্রাই করে মিসলিড করার, যে এই যে আমরা বলতেছি 5 ইয়ার্স 10 ইয়ার্স, হ্যাঁ, কিন্তু এস্টিমেট এখন সে এই 1000-এর জায়গায় টাকা, মানে এই 1000 টাকার জায়গায় সে 100 লিখে ফেলছে। হ্যাঁ, সে 100 লিখে সে বলতেছে যে ভাই আমি এস্টিমেট করছিলাম 100 টাকা, এই বছর থেকে আমি এস্টিমেট করতেছি 1000 টাকা। হ্যাঁ, বা এই বছর থেকে এস্টিমেট করছি 500 টাকা। তাহলে এটা কিন্তু মেক সেন্স করে না, বিকজ আপনি বললেই হবে না যে আপনি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট নিয়ে আসছেন। আপনাকে কিন্তু নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনাকে ডিসক্লোজ করতে হবে যে আপনি কোন ইনফরমেশনের বেসিসে আপনি চেঞ্জ ইন এস্টিমেট নিয়ে আসছেন। হ্যাঁ, ধরেন আরেকটা ইজি এক্সাম্পল যদি আমি বলি, ইউটিলিটি বিল। তো ধরেন আইসক্রিম ফ্যাক্টরিতে সামারের সময় যে ইউটিলিটি বিল, সেটা কি উইন্টারের সময় ইউটিলিটি বিলের সমান হবে? কারণ সামারে প্রোডাকশন বেশি থাকে, রাইট? সো সামারে আপনার ইউটিলিটি বিল বেশি আসবে। তাইলে গভর্নমেন্ট এখন ইউটিলিটি বিলের রেট কমাইছে, মানে পার ইউনিট কস্ট কমাই দিছে গভর্নমেন্ট ধরেন সামারের টাইমে। প্লাস আপনার প্রোডাকশন লেভেল আনচেঞ্জড, আগে আপনি 1000 ইউনিট প্রডিউস করতেন, এখন আপনি 1000 ইউনিট প্রডিউস করেন। তাইলে এখন আপনি যদি আগের বছরের তুলনায় এই বছর বেশি প্রভিশন রাখতে চান ইউটিলিটি বিলের জন্য, তাহলে সেটা কি লজিক্যাল? মানে এটা তো এস্টিমেট, রাইট? প্রভিশন তো কাইন্ড অফ এস্টিমেট। তাহলে আপনার আমি কন্ডিশন কি, যে প্রোডাকশন লেভেল সেম আছে, গভর্নমেন্ট ইউটিলিটি বিলের রেট কমাইছে, তাহলে আপনি ইউটিলিটি বিলের জন্য প্রভিশন বাড়াচ্ছেন। তাহলে এস্টিমেটটা কি কারেক্ট নাকি ভুল? ভুল। রাইট। সো চাইলেই কিন্তু ম্যানেজমেন্ট এস্টিমেট চেঞ্জ করতে পারে না, তাকে রিজনিং দেখাইতে হবে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, যে বেসড অন দিস ইনফরমেশন উই হ্যাভ কনসিডার্ড এই ক্রাইটেরিয়া, সো এই ক্রাইটেরিয়া কনসিডার করার কারণে আমার এই এস্টিমেটে চেঞ্জ আনছি। ঠিক আছে? সো এটা হচ্ছে এস্টিমেট আর এরর কারেকশনের মধ্যে পার্থক্য। আর এরর কি? এরর তো এররই, যে আপনি যে অ্যাসেটটাকে যেইভাবে, ধরেন আপনি অ্যাসেটের ভ্যালু ছিল 10 টাকা, ক্যারিং কস্ট 2 টাকা, নন রিফান্ডেবল ট্যাক্স 1 টাকা, তাহলে 13 টাকা হওয়ার কথা ছিল আপনার ক্যাপিটালাইজেশন, আপনি 10 টাকা ক্যাপিটালাইজ করছেন। তাহলে আপনি এটা কি এস্টিমেট বলতে পারবেন, বা এটাকে পলিসি বলতে পারবেন? তো এরর, রাইট, যে আপনি ভুল করে ফেলছেন। আপনার রেভিনিউ, আপনার হচ্ছে অ্যাকর্ডিং টু আইএস 16 ইনিশিয়াল মেজারমেন্টের যে ক্রাইটেরিয়া, আপনি সেগুলো কমপ্লাই করতে পারেন নাই। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট 3 টাকা অ্যাড করে 13 টাকা হওয়া উচিত ছিল, আপনি সেখানে 10 টাকা করছেন। তাহলে এটাকে আমরা বলছি এরর। তো এই এরর কারেকশনের জন্য এররটা যদি ম্যাটেরিয়াল হয়, তাইলে আমি বলতেছি এটাকে রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখাইতে হবে। ম্যাটেরিয়াল এরর বুঝবো কেমনে? মানে ম্যাটেরিয়াল এর তো অনেক ভ্যারাইটিস আছে বা কনসেপ্ট আছে। একটা জিনিস আপনার কাছে ম্যাটেরিয়াল, আমার কাছে ইম্যাটেরিয়াল, রাইট? সো এই ম্যাটেরিয়ালিটি ইউজুয়ালি অডিটরের ম্যাটেরিয়ালিটি ধরা হয়, যে অডিটরের ম্যাটেরিয়ালিটি কি আসলে, মানে আমরা কি জানি যে অডিটর যে ম্যাটেরিয়ালিটি ধরে, মানে এটা কোত্থেকে আসছে বা কেন কেন ধরে, বা কি জিনিসটা কি, যে এই ম্যাটেরিয়ালিটি এই ম্যাটেরিয়ালিটি এক্সিড করলে তো হচ্ছে অডিট রিপোর্ট ইম্প্যাক্ট আসে, রাইট? যদি রেকটিফাই না করে এররটা বা ভুলগুলা, তাহলে এই ম্যাটেরিয়ালিটি কিসের উপরে বেস করে ধরা হয় বা কেন ধরা হয়, কে কি বলতে পারবেন? যেটার সাথে সেন্সিটিভিটিটা কিসের? টার্নওভার অথবা না, আচ্ছা, ডিসিশন Audit- মেকিং রাইট, এক্স্যাক্টলি, ইকোনমিক ডিসিশন মেকিং। বিকজ আপনার এই যে ধরেন 10 টাকা যদি ম্যাটেরিয়ালিটি ধরি, এবং আপনার এরর বা মিসস্টেটমেন্ট যদি 10 টাকার বেশি হয়, তখন যদি
এই মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইউজার্স তারা যদি এই ইনফরমেশনের উপর বেস করে ডিসিশন নেয়, তাহলে তাদের ডিসিশন ভুল হওয়ার চান্স অনেক বেশি বা ভুল হবে। সো এটাকে আমরা বলছি ম্যাটেরিয়ালিটি, মানে ম্যাটেরিয়ালিটির সেন্সিটিভিটি হচ্ছে রিলেটেড টু ইকোনমিক ডিসিশন। হ্যাঁ, সো এই ম্যাটেরিয়ালটা আসলে মানে এটাও ম্যাটেরিয়াল কিনা সেটা ডিপেন্ড করবে অডিটরের উপরে, বাট অনেক সময় এটা কোম্পানি টু কোম্পানি বা গ্রুপ পলিসি থাকে, সেটাও অডিটর অ্যাসেস করে আর কি, যে তারা যে ম্যাটেরিয়ালিটি ধরছে সেটা কারেক্ট কিনা। হ্যাঁ, তো ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি, ডিপেন্ডস অন কোম্পানি, যে একটা কোম্পানির জন্য একটা কম্পিউটার ম্যাটেরিয়াল অ্যাসেট, বাট আর একটা কোম্পানির জন্য কম্পিউটারের ভ্যালু হচ্ছে টোটাল অ্যাসেটের 0.01%ও না, তাহলে ওটা কিন্তু তার জন্য ইম্যাটেরিয়াল। সো এই ম্যাটেরিয়ালিটিটা আসলে ডিফাইন করা নাই IAS 8 এ। এটা আসলে আপনাকে মানে জাজমেন্টের উপর বেস করে ডিসিশন নিতে হবে। সো এক্সামে আসলে বলে দিবে যে এটা কি ম্যাটেরিয়াল এরর নাকি ইম্যাটেরিয়াল এরর, আর যদি বলা না থাকে তাহলে আপনি একটা অ্যাজাম্পশন দিয়ে সলিউশন দিয়ে আসবেন, আপনার অ্যান্সার কারেক্ট হবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কনফিউশন হইতে পারে এক্সাম হলে যে মানে এটা কি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি নাকি এস্টিমেট। হ্যাঁ, চেঞ্জ তো দুইটা, একটা হচ্ছে কারেকশন। তাহলে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় যে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি নাকি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট, বাট আবার আপনি যেটা মানে অ্যাবসলিউট সেই চেঞ্জটাকে আবার মানে পলিসি চেঞ্জকে আবার এস্টিমেট চেঞ্জ বলে আসলে কিন্তু হবে না। যেখানে কনফিউশন 50-50, যে দুইটাই হইতে পারে, পলিসি হইতে পারে, এস্টিমেট হইতে পারে চেঞ্জ ইন, তাহলে সেই ক্ষেত্রে IAS 8 আপনাকে পারমিট করে টু কনসিডার দ্য চেঞ্জ অ্যাজ অ্যাকাউন্টিং এস্টিমেট। ক্লিয়ার? এখন মানে বলা আছে ইনফরমেশন যে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, এখন আপনি যদি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট দিয়ে করে আসেন তাহলে কিন্তু হবে না। বাট যেখানে কনফিউশন আছে যে এটা পলিসিও চেঞ্জ হতে পারে, এস্টিমেট চেঞ্জ হতে পারে, বা কিছু বলা নাই, ইনফরমেশন ক্লিয়ারলি দেয়া নাই, সেই ক্ষেত্রে আপনি এটাকে অ্যাকর্ডিং টু IAS 8 রেফারেন্স দিয়ে দিবেন যে IAS 8 বলতেছে যে where there is a doubt as to which type of change it is, IAS 8 requires it to be treated as a change in accounting estimate and to be accounted for prospectively. Clear? ওকে, এবার রিট্রোস্পেক্টিভ ইফেক্ট আমি অলরেডি দেখাই ফেলছি এক্সাম্পলে, তারপরেও আমি আরেকটু সামারাইজ করি। রিট্রোস্পেক্টিভ ইফেক্ট বলতে কি বোঝায়, আচ্ছা লেখা দরকার, এটা বইয়ে থাকার কথা। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে রিট্রোস্পেক্টিভ স্টেটমেন্ট, হ্যাঁ, যে কি হবে ইফ দ্য এরর অকার্ড, হ্যাঁ, ইন দ্য প্রায়ার পিরিয়ড, মানে শুধুমাত্র আগের বছরের এরর ছিল এটা। হ্যাঁ, তাহলে আগের বছরের এরর তো আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন, রাইট? ইজিলি রেকটিফাই করতে পারবেন, কারণ আপনার কম্পারেটিভ ফিগারে আগের বছরের ফিগার দেয়া থাকে। তাহলে যদি এররটা আগের বছরের সাথে হয় তাহলে রিস্টেট দ্য কম্পারেটিভ ফিগার্স, আর যদি এররটা আগের বছরেরও আগের বছরগুলোতে হয় আর কি, রিলেটেড টু মোর দ্যান ওয়ান পিরিয়ড, মানে মোর দ্যান ওয়ান প্রায়ার পিরিয়ড আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, রিস্টেট দ্য ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস, লায়াবিলিটিস এন্ড ইকুইটিস ফর দ্য আর্লিয়েস্ট প্রায়ার পিরিয়ড প্রেজেন্টেড। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন কেউ? ভাই আরেকবার একটু বলুন। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে ক্লিয়ার হবে। ধরেন 10,000 টাকার একটা এরর পাওয়া গেছে, হ্যাঁ, হুইচ ইজ রিলেটেড টু 2024। তাহলে আপনি ডিরেক্টলি 10,000 টাকা এখানে ধরেন আপনার প্রফিট কমবে, 10,000 টাকা আপনি একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিলেন। হ্যাঁ, রিট্রোস্পেক্টিভ ইফেক্ট যদি এই 10,000 টাকার মিসস্টেটমেন্ট রিলেটেড টু 2024 হয়, এখন ধরেন এটার ইফেক্ট আছে বা দিস ইজ রিলেটেড টু 2019 বা 2020, 21, 22, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কি করতে হবে, 2024-এর যে ওপেনিং ব্যালেন্স আছে, ইকুইটি বা লায়াবিলিটি বা অ্যাসেট,
ধরেন এই মিসস্টেটমেন্টটা রিলেটেড টু এক্সপেন্স, এক্সপেন্স তো ব্যালেন্স শিটে নাই, রাইট? মানে অ্যাসেট লাইবিলিটিতে তো নাই এক্সপেন্সটা, বা এক্সপেন্সের তো ওপেনিং ব্যালেন্স হয় না, হয় হয় না? তাইলে আমাকে এটার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে 2024-এর যে ইকুইটির ওপেনিং ব্যালেন্স আছে বা রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স আছে সেটার সাথে বিকজ এক্সপেন্স বা ইনকাম এটার যে ইম্প্যাক্ট সেটা কোথায় পড়ে? রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস এ, রাইট? তাইলে টু সাম আপ, যদি এটা অ্যাসেট রিলেটেড হতো তাহলে কিন্তু ইকুইটির সাথে যাইতো না, তখন কিন্তু যেত অ্যাসেটের ওপেনিং ব্যালেন্সের সাথে 24-এর, আবার লাইবিলিটির সাথে হলে লাইবিলিটির সাথে যাইতো আর কি। বাট যেহেতু রিলেটেড টু অ্যাসেট, রিলেটেড টু এক্সপেন্স অর ইনকাম, সেক্ষেত্রে আমি ইকুইটির সাথে বা রিটেন আর্নিংসের সাথে অ্যাডজাস্টমেন্ট দিব। সো এটাই আর কি। তা 3 কলাম এফএস কেউ দেখছেন? না। আচ্ছা, 3 কলাম এফএস এর ফরমেশন থাকে হচ্ছে, আমরা কি জানি যে ধরেন 30শে ডিসেম্বর ধরলাম 2025, 30শে ডিসেম্বর 2024, আর একটা থাকে 1 জানুয়ারি 2024, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 3 কলাম এফএস 2025-এ এসে। তাইলে এই যে এখানে 30শে ডিসেম্বর 23 না দিয়ে, সরি 30 বলতেছি কেন, 31 আর কি, যাই হোক 31 ধরে নেন আর কি, 31 ডিসেম্বর 2025, 31 ডিসেম্বর 2024 আর 1 জানুয়ারি 2024, এটা হবে আপনার এই যে রিট্রোস্পেক্টিভ যে ইম্প্যাক্ট, এটার কারণে ব্যালেন্স শিটের চেহারা। হ্যাঁ, কেন হইলো এটার আমি কারণ অলরেডি বলে ফেলছি। যে অ্যাডজাস্টমেন্ট গুলা আগের বছরের, তারও আগের বছরগুলোর সাথে রিলেটেড, মানে যে অ্যাডজাস্টমেন্ট গুলা 24 সালের থেকেও আগের বছরগুলোর সাথে রিলেটেড, সেগুলো অ্যাডজাস্টমেন্ট হবে কি ওপেনিং ব্যালেন্সের সাথে, রাইট? তাইলে এই যে 24-এর ওপেনিং ব্যালেন্স কি 1 জানুয়ারির ব্যালেন্সটা ওপেনিং ব্যালেন্স, রাইট? তাহলে দ্যাটস ওয়াই এখানে 3 কলামের 3rd কলামে ওপেনিং ব্যালেন্সটা বসবে ওই বছরের, এবং অ্যাডজাস্টমেন্ট যা যা আসবে সব এই কলামে বসবে। এই কলামের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে তারপর 31 সালের ক্লোজিং ব্যালেন্স আসবে, মানে 31 ডিসেম্বর 24-এর ক্লোজিং ব্যালেন্স আসবে। দেখি ক্লিয়ার? এটা হচ্ছে ব্যালেন্স শিট, আর পিএলটা হবে অ্যাজ ইউজুয়াল। ইরোটা যদি 4th ইয়ারে হয়, মানে আগের হুম। বছর তার আগের বছর, তাহলে কোন ইয়ারটা আসবে 3rd কলামে? সেম 1 জানুয়ারি আসবে, 1 জানুয়ারি 24-এ আসবে, কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে ওপেনিং ব্যালেন্সের সাথে। মানে ধরেন আপনার এররটা রিলেটেড টু বা রিট্রোস্পেক্টিভ ইফেক্টটা রিলেটেড টু 2022 সাপোজ, বা 2020 ধরেন। Okay. তাইলে 2020-এ যদি আপনি কারেক্ট করতেন ওই জিনিসটা, তাহলে কি ইকুইটিতে ইম্প্যাক্ট আসতো না, বা ওপেনিং 24-এর ওপেনিং ব্যালেন্স ইম্প্যাক্ট আসতো না কোন একটা ফিগারে? হ্যাঁ। এই জন্য আমি যেহেতু কম্পারেটিভটা আমার আগের বছরের সাথে করতে হয়, দ্যাটস ওয়াই আমি ওই আগের বছরের ওপেনিং ব্যালেন্সের সাথে সব অ্যাডজাস্টমেন্ট গুলো দিব। Okay. ক্লিয়ার? Clear. ওকে, সো এই লোকের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এটা এক্সামে মানে আসতে পারে আর কি, বাট এখন যেটা বলবো সেটা এক্সামে আসবে না। এটা হচ্ছে ডিসক্লোজার। তো ডিসক্লোজার হচ্ছে যে আপনার যদি কোনো চেঞ্জ ইন অ্যাকাউন্টিং ইনস্ট্রুমেন্ট পলিসি বা কারেকশন অফ এরর থাকে, ওটাকে আপনাকে ইন ডিটেইলে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ এক্সপ্লেইন করতে হবে। ইন ডিটেইলে বলতে কি কি? ইন ডিটেইলে বলতে আপনার নেচার অফ চেঞ্জ, পিরিয়ড অফ চেঞ্জ, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যাফেক্টেড, কত অ্যামাউন্ট মানে এরর ছিল, কতটুকু কারেক্ট করছেন, সব আর কি। তো ধরেন আমি যদি বলি যে একটা কোম্পানি তার যে লিজ অ্যাকাউন্টিং সেটা তার 2021 সালে করার কথা ছিল, কিন্তু সে সেটা 2022 সালে করে ফেলছে ভুলে 21 সালের জায়গায়। তাহলে এটা কি একটা এরর, রাইট? ম্যাটেরিয়াল এরর। এখন এটা কারেকশন করার জন্য আপনাকে 3 কলাম বানাইতে হবে, বানায় আপনাকে নোটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলতে হবে যে এই এক্স কোম্পানিটা একটা লিজ নিছিল, এর এত এত ভ্যালু, তারপরে আপনার এটা রেকগনাইজ করার কথা ছিল 2021 সালে, সে 2022 এত টাকা রেকগনাইজ করছে, এটার কারণে আর ইউ অ্যাসেট এত টাকা কম দেখানো হয়েছে, লিজ লাইবিলিটি এত টাকা বেশি দেখানো হয়েছে, মানে যে যে ইম্প্যাক্ট গুলো আছে। তারপরে বেসড অন দিস কন্ডিশনস বা বেসড অন রিভিউইং দ্য কন্ট্রাক্ট, সেগুলো কনসিডার করে আমরা দেখলাম যে IAS 16 বা IFRS 16 বলতেছে লিজটাকে
এই ডেটা রিকগনাইজ করতে। সো এখন যদি এই ডেটা রিকগনাইজ করে তাহলে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট হবে এইটা, আর কারেকশন এরর ইম্প্যাক্ট হবে, মানে কারেকশন অফ এররটা এলিমিনেট হয়ে যাবে। তো এত কিছু আপনাকে এক্সপ্লেইন করতে হবে নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস টু মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল। যে আপনি জাস্ট এফএসএ 3 কলাম করে দিলেন তাহলে কিন্তু ইউজার কিছু বুঝবে না। কে বুঝবে যে 1000 টাকা একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছেন, এখন এটা কিসের অ্যাডজাস্টমেন্ট, কেন হয়েছে, কি হয়েছে, কেউ তো বুঝবে না। সো আপনাকে এটাকে ইন ডিটেইলে IAS 8 আপনাকে রিকোয়ার করে যে ইন ডিটেইলে আপনাকে ডিসক্লোজার দেওয়া লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। অলরাইট, সো আই গেস আজকে নতুন টপিক শুরু করতে পারবো না। নেক্সট ক্লাসে আমরা IFRS 5, IAS 21 আর একটু IAS 24 দেখবো। হ্যাঁ, IAS 24 এ কিছু নাই, তারপরেও জাস্ট একটু দেখে যাব। আর যদি সময় থাকে তাহলে IAS 33 এটা একটু দেখবো। আপনারা একটু আরেকবার বলবেন কোনটা কোনটা দেখবো? IFRS 5, ভাই IAS 21, 21, IAS 24, 24, IAS 33. 33. ওকে, সো নেক্সট ক্লাস তো কালকেই, তো কালকে কথা হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট। আল্লাহ Thank হাফেজ। you.